প্রিয় দর্শক, শুভ সন্ধ্যা। খুলনা ইনস্টিটিউটের অনলাইন কথোপকথন অনুষ্ঠানে আপনাদের স্বাগতম। খুলনার ইতিকথা ষষ্ঠ পর্বে আপনাদেরকে জানাচ্ছি আমন্ত্রণ। আমি সৈয়দা নিগার বানু। আজকের বিষয় খুলনার পুরাকীর্তিসমূহ। শুধু দর্শক, আপনারা জানেন যে প্রতি মাসে আমরা অনলাইন একটি করে কথোপকথনের আয়োজন করে আসছি। প্রতি পর্বে আমরা খুলনা নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছি। ইতিমধ্যে বিশেষজ্ঞরা খুলনার ইতিহাস, ঐতিহ্য, সামাজিক ও রাজনৈতিক পালাবদল, মানচিত্রে খুলনার ইতিহাস এবং বৃহত্তর খুলনার প্রত্নস্থান সমূহ নিয়ে কথা বলেছেন। তারই ধারাবাহিকতায় আজকে আমরা খুলনার পুরাকীর্তি সমূহ নিয়ে কথা বলার জন্য আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট গবেষক এবং উপাধ্যক্ষ সরকারি সুন্দরবন আদর্শ কলেজের জনাব মিজানুর রহমানকে। জনাব মিজানুর রহমান, আপনাকে স্বাগতম। স্বাগত। আমাদের সাথে আরো আছেন খুলনা ইনস্টিটিউটের একজন প্রতিষ্ঠাতা সদস্য ডক্টর লিখন রহমান। ডক্টর লিখন সৈয়দপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। লিখন ভাই, আপনাকে স্বাগতম। আসসালামু আলাইকুম সকলকে, শুভেচ্ছা। অনুষ্ঠানে যাওয়ার আগে আজকে আমাদের মুখ্য আলোচক, তার সম্পর্কে দু চারটা কথা আমি বলতে চাই। ডক্টর মিজানুর রহমানের গবেষণার প্রিয় বিষয় বাংলাদেশের সাহিত্য ও প্রত্নতত্ত্ব। বিগত 12 বছর যাবৎ তিনি মাঠ পর্যায়ে সরাসরি গবেষণা করছেন খুলনার পুরাকীর্তি নিয়ে। তার বেশ কয়েকখানি আকর গ্রন্থ আছে, তার মধ্যে খুলনার পুরাকীর্তি এবং রাজশাহী পুরাকীর্তি বই দুটি খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া তার প্রায় অর্ধশতাধিক প্রতিবেদন বা হচ্ছে গিয়ে গবেষণাপত্র বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছেন। তিনি বর্তমানে খুলনার সরকারি আদর্শ সুন্দরবন আদর্শ কলেজের উপাধ্যক্ষ। আমরা সবাই জানি, বিশেষ করে যারা খুলনায় অধিবাসী তারা জানে যে বৃহত্তর খুলনায় পুরাকীর্তি অগণিত। খুলনাকে বলা যেতে পারে পুরাকীর্তির আকর ভূমি। এখানে যেমন আছে ভারতীয় সভ্যতার বিকাশ লগ্নের পুরাকীর্তি, তেমনি আছে বিভিন্ন শতকের ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করে নানান পুরাকীর্তি সমূহ। ডক্টর মিজানুর রহমানের মাঠ পর্যায়ে গবেষণার ফলে বৃহত্তর খুলনার নানান পুরাকীর্তি, গুরুত্বপূর্ণ তথ্য, ছবি ও পুরাকীর্তির নিদর্শন জনসম্মুখে উঠে এসেছে, লিপিবদ্ধ হয়েছে গ্রন্থে। প্রিয় দর্শক, আজ আমরা খুলনার পুরাকীর্তি ও নিদর্শন নিয়ে অনেক অজানা কথা জানবো ডক্টর মিজানুর রহমানের কাছ থেকে। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, কমেন্টস করবেন, প্রশ্ন করবেন এবং আমাদেরকে উৎসাহিত করবেন। লিখুন ভাই, আমরা তাহলে অনুষ্ঠান শুরু করছি প্রথম প্রশ্ন দিয়ে। স্যার, আমাদের প্রথম প্রশ্ন, বিশেষ করে যারা সাধারণ মানুষ আমরা ঠিক জানি না যে আসলে পুরাকীর্তি সংজ্ঞা কি, বা কোন বস্তু বা নিদর্শনগুলোকে আমরা পুরাকীর্তি বলবো, এর মানদণ্ডই বা কি? স্যার। ধন্যবাদ উপস্থাপককে। আসলে প্রত্নতত্ত্ব বা পুরাকীর্তি এটা একেবারে যদি আবিধানিক অর্থ বিচার বিশ্লেষণ করি তাহলে বিষয়টা এরকম দাঁড়ায়। প্রত্ন অর্থ স্তূপ, পুরাতন অবশ্যই, আর তত্ত্ব অর্থ জ্ঞান। তাহলে আমরা যদি সংজ্ঞার বিশ্লেষণ করি একেবারে আবিধানিক অর্থ ধরে, তাহলে বোঝা যাবে যে পুরাতন বা প্রাচীন দ্রব্য বিষয়ক জ্ঞান। কিন্তু বর্তমান সময়ে আমরা পুরাকীর্তি বা প্রত্নতত্ত্ব বলতে যা বুঝি তা হলো এরকম কোন পুরাতন বিষয় চিহ্নিতকরণ, বিশ্লেষণ, সংরক্ষণ বা উপস্থাপন যা সময়ের সঙ্গে সঙ্গে প্রতিনিধিত্ব করতে হবে সেই সময়ে। যেমন একটা উদাহরণ দিই, ধরেন মোগল আমলের কথা বলতে গিয়ে আমরা সম্রাট আকবরের প্রসঙ্গ আনলাম। সম্রাট আকবর অনেক কাজই করেছেন, সব কিন্তু ইতিহাস নয়, কিন্তু তিনি দ্বীন ইলাহি বলে নতুন একটা ধর্ম প্রচার করার জন্য উদ্যোগী হয়েছিলেন। অথবা তার সময়ে আইনি আকবরী বা আকবরনামা যে লিখিত হলো, এগুলো ইতিহাসের উপাদান হিসেবে বিবেচিত হবে। তাহলে আমরা এক কথায় বলতে পারি পুরাতন সেই সমস্ত জিনিস যা সময়ের প্রতিনিধিত্ব করবে সেটা পুরাকীর্তির আওতায় আসবে। এর আগে
সংজ্ঞা বিশ্লেষণ করতে গিয়ে প্রত্নতত্ত্বের সংজ্ঞা যেভাবে নির্ধারিত হতো তাতে সময়ের ব্যাপ্তি বিবেচনা করা হতো 200 বছরের পুরানো কোনো জিনিস হতে হবে, কিন্তু পরবর্তীকালে এই সংজ্ঞার কিছু পরিবর্তন করে বর্তমান সময়ে বলা হয় প্রত্নতত্ত্ব বা প্রত্নবস্তু হতে হলে সেই বিষয়টি বা সেই দ্রব্যটি বা সেই স্থাপনাটি কমপক্ষে 100 বছরের পুরাতন হতে হবে, তাহলে সেটি পুরাকীর্তি হিসেবে বিবেচনা করা যাবে। এবং মনে রাখতে হবে অবশ্যই সে বিষয়টি যেন সেই সময়ের প্রতিনিধিত্ব করে। একেবারে সহজ কথায় বিষয়টা বিশ্লেষণ করলে এরকমই দাঁড়ায়। অনেক ধন্যবাদ স্যার। আমাদের দ্বিতীয় প্রশ্ন, যে আমরা জেনেছি যে আপনি আসলে বাংলা সাহিত্যের ছাত্র এবং পিএইচডি করেছেন বাংলা সাহিত্য বিষয়ে। আমাদের এবং যখন আপনার সঙ্গে আমরা প্রথম কথা বলতে গেলাম তখন জানতে পারলাম যে প্রায় 12 বছর ধরে আপনি মাঠ পর্যায়ে গবেষণা করছেন পুরাকীর্তি নিয়ে। তো আপনি যদি একটু বলেন যে যেহেতু আপনার পড়ালেখার সাথে এটা সম্পর্কিত নয়, কিভাবে আপনি এটা মানে পুরাকীর্তির সঙ্গে যুক্ত হলেন, এই জার্নিটা সম্পর্কে আপনার সঙ্গে একটু জানতে চাই, যদি একটু সংক্ষিপ্ত করে বলেন। এইটা তো আসলে মজার এবং বড় উত্তর দিতে হয়, কিন্তু আমি বিষয়টি একেবারে সংক্ষেপে বলি। ভালো লাগা এবং ভালোবাসা বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। অনেক শ্রোতা দেখছে এবং শুনছে হয়তো আমাদের এই অনুষ্ঠান। এমনও তো হতে পারে যে একজন মানুষকে বিয়ে করলাম, তাকে ভালোবাসিনি কিন্তু তার সঙ্গেও আজীবন ঘর করতে হয়। আবার ভালো লাগা বিষয়টি তো ভিন্ন। আমি সাহিত্যের ছাত্র, একথা ঠিক, কিন্তু ইতিহাসের প্রতি দায়বদ্ধতা যে আমার নেই একেবারে এটাই বা বলি কি করে। দায় এবং দায়িত্ব দুটো ভিন্ন জিনিস। দায়িত্ব এড়ানো যায় কিন্তু দায় এড়ানো যায় না। যৌবন বয়সে যখন চাকরি শুরু করেছিলাম, প্রথম যোগদান করি সাতক্ষীরা সরকারি কলেজে। সেখানে পাবলিক লাইব্রেরি একটা পত্রিকা করবে, প্রস্তাবক ছিলাম আমি। তদানীন্তন জেলা প্রশাসক বললেন যে ঠিক আছে প্রফেসর সাহেব, আপনি যখন বললেন তাহলে কে কি বিষয় লিখবে আপনি বলেন। গড় গড় করে তোতা পাখির মতোই মুখস্থ কিছু বিষয় বললাম, তার সঙ্গে প্রত্নতত্ত্বও ছিল, সাতক্ষীরা জেলার পুরাকীর্তি। এরপরে ভাগের পালা, কে কোন বিষয় লিখবে। সবাই ভাগ করলো, যেটি পড়ে থাকলো তলানি হিসেবে সেটি হলো সাতক্ষীরার পুরাকীর্তি। লেখক পাওয়া গেল না। আমি ইতিহাসের ছাত্র নই এবং ছাত্র জীবনে কোনোদিন প্রাতিষ্ঠানিক ইতিহাস আমার পড়ার সুযোগ হয়নি। আমার ব্যাকগ্রাউন্ড সায়েন্স। আমার তো প্রত্নতত্ত্ব সম্পর্কে কোনো জ্ঞানই নেই, কিন্তু তলানি পড়ে থাকা সেই বিষয়টি শেষ পর্যন্ত আমাকে নিতে হলো। এবং যখন কাজ শুরু করলাম তখন দেখলাম যে আসলে বিষয়টি লেখার নয়। আমি বারবার যে কথাটা বলতে চাই এবং বলতে চেয়েছি সেটা হলো এই, ইতিহাস হলো অনুসন্ধানের বিষয়। ইতিহাস কোনোদিন লেখা যায় না। অনুসন্ধান করতে গিয়ে বিস্তর পরিশ্রম করলাম এবং কোনো মতে একটা বিষয় খাড়া করলাম, বলা যেতে পারে সেটা কঙ্কাল। পরবর্তীকালে সেই কঙ্কালের গায়ে অস্থি মাংস মজ্জা দিয়েছি, হয়তো ভালো হয়নি, কিন্তু একটা কাঠামো দাঁড় করানো গিয়েছে বিভিন্ন আঞ্চলিক ইতিহাসের। খুলনা, সাতক্ষীরা, সবশেষে এখন বাগেরহাট নিয়ে কাজ করি। এভাবেই যাত্রাটা শুরু। এবং প্রেমে পড়া, পুরাকীর্তির প্রেমে পড়া, সেই যে প্রেমে পড়লাম তারপরে আর ছাড়তে পারিনি। কেননা কাজ করতে করতে এক সময় বোধ এবং বীক্ষণ আমাকে যে বার্তা দিয়ে গেল সেটা এই, যে জাতির ইতিহাস নেই সে জাতি অস্তিত্বহীন। কাজেই আমি আমার পরের প্রজন্মের জন্য যদি কিছু রেখে যেতে চাই তাহলে ইতিহাসের দ্বারস্থ হওয়া ছাড়া বিকল্প নেই। এভাবেই ভালো লাগা আস্তে আস্তে ভালোবাসায় পরিণত হলো, তারপরে তো পথ চলা। বাহ, খুব সুন্দর। লিখন ভাই, আপনার প্রশ্ন বেশ চাকরি করেন। আমি
স্যারের আলোচনা শুনে, এতক্ষণের আলোচনা শুনে আমার মধ্যে যে প্রশ্নটা এই মুহূর্তে জাগলো, যে নিঃসন্দেহে এই কাজটি করতে গিয়ে ওনার যে ব্যাকগ্রাউন্ড ছিল বা পরে সাহিত্য সংক্রান্ত পড়াশোনা করতে গিয়ে যখন আসলে কাজে নামলেন, এবং সেই কাজ আসলে দেখা যায় শতাব্দী প্রাচীন বা সহস্রাব্দ প্রাচীন বিষয়ের, সেখানে তার গবেষণা করার ক্ষেত্রে অনেক রকম প্রতিবন্ধকতা আছে, তথ্যের অপ্রতুলতা আছে, মানুষের কাছে তথ্য যেভাবে বিশৃঙ্খল ভাবে আছে এবং যা অসমর্থিত ভাবে আছে, সেখান থেকে একদম বিজ্ঞান মনস্ক দৃষ্টিভঙ্গিতে সেই কাজটি করে ওঠা নিঃসন্দেহে খুব আহ কঠিন একটা যাত্রা তার ছিল। তো আমার জানতে যেটা ইচ্ছা হয় যে আপনি যেই ব্যাকগ্রাউন্ড থেকে আসলেন, তারপর কাজ করতে গেলেন, আপনার মেথোডোলজি, মানে কাজ করার ধরন, তার পদ্ধতি, এবং যেই যেই ছড়ানো ছিটানো যাতে কৌতূহল তো অবশ্যই আপনার ছিল, ভালোবাসাও ছিল, ভালোবাসাই হয়তো সবকিছু সহজ করে দিয়েছে আপনার এই জার্নিটাকে। তারপরে জানার ইচ্ছা হয় যে একজন উৎসাহী বা কৌতূহলী অথবা ভালোবাসছেন এরকম একজন মানুষ, যিনি হয়তো সেই অর্থে সেই পড়াশোনাগুলো করেন নাই, কিন্তু তারপরেও আপনার একটা দিক নির্দেশনা থাকতে পারে যে এই এই ভঙ্গিতে আপনি যেভাবে কাজ করেছেন এবং তথ্য সংগ্রহ করেছেন, সেগুলোকে সুশৃঙ্খল সুবিন্যস্ত ভাবে উপস্থাপন করেছেন, যেটা আমাদের খুলনা ইনস্টিটিউটের যারা তরুণ গবেষক সামনে আসবেন তাদের জন্য হয়তো একটা প্রয়োজনীয় টিপস হয়ে থাকবে। যদিও এই আলোচনাটা আমার মনে হয় যে প্রশ্নটা শেষের দিকে হলেই ভালো হতো। আমরা আমি এখনই আপনার স্যারকে এইটার জবাব দিতে হবে আমি সেটি বলছি না। তার আলোচনা যদি, মূল আলোচনায় আমরা যদি আসি, পুরাকীর্তি সমূহ, সেই স্থান সমূহ সম্পর্কে তিনি যা আজকে উপস্থাপন করবেন, সেই বিষয়গুলো বলার ফাঁকে একসময় যদি আমার এই জানার জায়গাটা উনি পরিষ্কার করেন। ঠিক আছে, বলবো। উপস্থাপকের মাইকটা অফ আছে মনে হয়। হ্যাঁ, আমরা একটা তথ্য স্যার জানি যে খুলনা জেলার জন্ম তারিখ 25 এপ্রিল, মানে মোটামুটি একটা জানা বিষয় ছিল, কিন্তু আপনার গবেষণা এটাকে ভ্রান্ত প্রমাণ করেছে। এই বিষয়টা না আমরাও খুব বিভ্রান্ত আসলে স্যার। আপনি যদি একটু ঠিক করে বলেন, বা আপনি যদি বলেন যে প্রামাণিক আপনি কি ধরনের জিনিস পেয়েছেন, যেটার জন্য আমরা বলতে পারি যে 25 এপ্রিল খুলনা জেলার জন্মদিন নয় স্যার, যদি। তার আগে উপস্থাপকের কাছে আমার একটা প্রশ্ন থাকলো, যে 25শে এপ্রিল আপনারা যে আড়ম্বরের সঙ্গে খুলনা জেলার জন্মদিন পালন করেন, এই তথ্যটি যদি সত্য হয়ে থাকে তাহলে এই সত্য তথ্য আপনারা কোথায় জানলেন? এখন বলতে হবে না, যদি আপনার জানা থাকে বলবেন। আগেই বলে নিয়েছি আমি যে ইতিহাস লেখার কোনো বিষয় নয়, ইতিহাস অনুসন্ধানের বিষয়, এবং ইতিহাস প্রতিনিধিত্ব করে সত্যের। বিষয়টি খুব সন্তর্পণে, পর্যবেক্ষণের দৃষ্টিতে, এবং বলা যেতে পারে জীবন্ত রাখি আমি সবসময় মাথায়। কেননা আমার ভিতরে এক ধরনের ভীতি কাজ করে। আমি ইতিহাসের ছাত্র নই, ইতিহাস কোনোদিন পড়িনি। তা আমি আমার বন্ধুদের বলি মজা করে যে তোমরা যে ইতিহাস লেখো, এই যে ইতিহাসের বিভ্রান্তি, মনে রাখতে হবে ইতিহাস পাতিহাস নয় যে তা জবাই করে তার মাংস খেলাম, আবার রাজহাঁস নয় যে বকতখানায় তার জল কেলি উপভোগ করলাম। এটা ইতিহাসের উপাদান। পরের যে কথাটা বললাম, খুলনা নিয়ে গবেষণা করতে গিয়ে আমি দেখলাম বিভ্রান্তিকর তথ্য। যে জনপদের পুরাকীর্তির সন্ধান করছি, সঙ্গত কারণে সেই জনপদের ইতিহাস জানতে হয়েছে আমাকে প্রথমে। ইতিহাস জানতে হলে আমার অগ্রজ ঐতিহাসিক যারা, তাদের দ্বারস্থ হওয়া ছাড়া আমার গত্যন্তর নেই, কারোরই মনে হয় থাকে না। অগ্রজ ইতিহাস বলতে আমাদের সামনে যে সমস্ত ঐতিহাসিকদের আমরা পাই, আকর গ্রন্থ হিসেবে বিবেচনা করি সতীশচন্দ্র মিত্রের যশোর খুলনার ইতিহাস, এফ.এম. আব্দুল জলিলের সুন্দরবনের ইতিহাস, জেমস ওয়েস্টল্যান্ডের এ রিপোর্ট অফ যশোর, এই বিষয়গুলো আমি সংগ্রহ করলাম। করার পরে দেখলাম যে জন্ম ইতিহাস নানান রকম জটিলতার জটে আবদ্ধ। কেমন বলি, আমি
এই জনপদের ইতিহাস উদ্ধার করতে গিয়ে সবচেয়ে বেশি যার দ্বারস্থ হয়েছে তিনি হলেন সতীশচন্দ্র মিত্র। সতীশচন্দ্র মিত্র যশোহর খুলনার ইতিহাস লিখেছেন 2 খণ্ডে। প্রথম খণ্ডে তিনি বলছেন যশোহর অতি প্রাচীন রাজ্য, অতি অল্প দিন হইল খুলনা ব্র্যাকেটে দেওয়া আছে 1882 ইহা হইতে বিচ্যুত হইয়া পৃথক জেলারূপে পরিণত হইয়াছে। খেয়াল করতে হবে, তিনি বলছেন যে 1882, এখানে কোনো তারিখ তিনি উল্লেখ করলেন না। আবার দ্বিতীয় খণ্ডে গিয়ে তিনি বলছেন 1881-82 অব্দে বঙ্গীয় গভর্নমেন্ট স্থির করিলেন যে খুলনাকে কেন্দ্রস্থল করিয়া সুন্দরবনের জন্য একটা পৃথক জেলা গঠন করা প্রয়োজন। এজন্য যশোহরের মধ্য হইতে খুলনা ও বাগেরহাট মহকুমা এবং 24 পরগনার মধ্য হইতে সাতক্ষীরা মহকুমা লইয়া খুলনা একটি নূতন জেলায় পরিণত হইল। এটা দ্বিতীয় খণ্ডে বলছেন। এই যে প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ডে তিনি খুলনা জেলার জন্ম ইতিহাস উল্লেখ করলেন। প্রথম খণ্ডে তিনি বললেন 1882 খ্রিস্টাব্দে, এখানে কোনো দিন তারিখ তিনি উল্লেখ করলেন না। দ্বিতীয় খণ্ডে তিনি আবার একটা বিভ্রান্তি দোলাচলে পাঠকদেরকে দোলালেন। তিনি বললেন 1881-82 এই 2 খ্রিস্টাব্দের উল্লেখ করলেন। তাহলে সতীশ মিত্র কাছ থেকে আমি ব্যর্থ হলাম। ব্যর্থ হওয়ার পরে আমি FM আব্দুল জলিলের সুন্দরবনের ইতিহাসে খোঁজার চেষ্টা করলাম যে খুলনার জন্ম তারিখ কত, জেলা হিসেবে জন্ম হয়েছে কবে। বাংলা বলতে আগে আমরা বুঝতাম বাংলা, বিহার, উড়িষ্যা, সে সমস্ত অনেক ইতিহাস এই স্বল্প সময়ের আলোচনায় এগুলো বলা যাবে না। FM আব্দুল জলিল সুন্দরবনের ইতিহাসে দা স্টেটমেন্ট পত্রিকার বরাত দিয়ে বলছেন জেলা হিসেবে খুলনা প্রথম যাত্রা শুরু করে 1881 সালের 1 মে থেকে। ভালো করে খেয়াল করতে হবে, তিনি বলছেন জেলা হিসেবে খুলনা যাত্রা শুরু করলো 1881, কিন্তু নয়। ওই একই জায়গায় পৃষ্ঠা মাত্র 2 পৃষ্ঠার ভিতরে তিনি জন্ম ইতিহাস নিয়ে আরো 2-3টি মন্তব্য করছেন। তিনি বলছেন 1882 খ্রিস্টাব্দে খুলনাকে জেলায় পরিণত করা হয়। আবার বলছেন 1882 সালে জেলা সৃষ্টি হইয়া কার্য আরম্ভ হয়। তাহলে স্টেটমেন্ট পত্রিকা তিনি বরাত দিয়ে জন্ম ইতিহাস উল্লেখ করলেন বটে, কিন্তু তথ্য যে যাচাই করেননি এটা আমরা দ্বিধাহীন চিত্তে এখন উচ্চারণ করতে পারি, কেননা মাত্র 2 পৃষ্ঠার ভিতরে তিনি জন্ম ইতিহাসের সন বদল করেছেন 2 বার। গেজেটিয়ারের দ্বারস্থ হলাম। লতিফুল বাড়ি বাংলাদেশ ডিস্ট্রিক্ট গেজেটিয়ার খুলনা লিখেছেন, সেখানে তিনি বলছেন দ্য ডিস্ট্রিক্ট ওয়াজ ফর্মেড ইন 1882 অফ দ্য খুলনা অ্যান্ড বাগেরহাট সাবডিভিশন, এরকম বলছেন। তারপরে তিনি বলছেন অফ সুন্দরবন অ্যান্ড দ্য সাতক্ষীরা সাবডিভিশন অফ দ্য 24 পরগনা। তার মানে তিনি বাংলা করলে যেটা বলা যাচ্ছে সেখানেও সন তারিখের উল্লেখ যেটা দিয়েছেন, আমি দ্রুত করব কেননা অনেকটা জাননি আমাদের, 1882 খ্রিস্টাব্দের কথা বলছেন, কিন্তু সেখানে তারিখ উল্লেখ করলেন না। আব্দুস শাকুর তিনি একটা গেজেটিয়ার লিখেছেন, বাংলাদেশ ডিস্ট্রিক্ট গেজেটিয়ার খুলনা। তিনি বলছেন 1 মে 1882 খ্রিস্টাব্দ খুলনাকে একটি পৃথক জেলা হিসেবে ঘোষণা করা হয়। এরপরে মাহবুব তালুকদার তিনি বাংলাদেশ ডিস্ট্রিক্ট গেজেটিয়ার যশোর এর লেখক। তিনি যেটি বলেছেন সেখানেও তারিখ নিয়ে বিভ্রান্তি। ব্যাঘ্রতট পরিক্রমণ বলে একটা বই বের হয়েছিল জেলা প্রশাসন সাতক্ষীরার উদ্যোগে, সেখানেও বিভ্রান্তি, তারাও শুধু সনের উল্লেখ করে গিয়েছেন কিন্তু স্পষ্টভাবে তারিখ নেই। আমার তখন মনে হলো
সঠিক তারিখটি, জন্ম তারিখটি আমি যদি করে যেতে পারি, পরবর্তীকালে আমার এই তারিখ ধরে ঠিকুসি হয়তো বংশ পরম্পরায় করতে পারবে জেলার ইতিহাস। আমি উদ্যোগী হলাম এবং আমি জানতে পারলাম যে গেজেটে নোটিফিকেশন হয়েছিল সেই গেজেটটার নাম হলো দ্য কালকাটা গেজেট। তা আমি গেজেট খুঁজতে শুরু করলাম এবং আমি তথ্য পেলাম জেমস ওয়েস্টল্যান্ডের রিপোর্ট অফ যশোর, সেই বইয়ে তথ্য পেলাম যে এই বাবদ দুটো নোটিফিকেশন দ্য কালকাটা গেজেট প্রকাশ করে। একটি হলো 1882 খ্রিস্টাব্দের 19 এপ্রিল, আরেকটি হলো 26 এপ্রিল। তা আমি মূল পত্রিকা দুটো দেখার চেষ্টা করলাম। একটি পত্রিকার কপি বাংলাদেশে আমি পাই, বাংলাদেশে যে আর্কাইভস আছে আগারগাঁওয়ের, সেখানে আছে 19 তারিখের দ্য কালকাটা গেজেট, আর 26 তারিখের গেজেটটা সেখানে নেই, আমি কোথাও পাইনি। পরে কলকাতা থেকে আমি গেজেটটা উদ্ধার করতে সক্ষম হই এবং 26 তারিখের গেজেটে স্পষ্টতই উল্লেখ করা আছে, দিস নোটিফিকেশন উইল টেক এফেক্ট ফ্রম 1 জুন 1882। অর্থাৎ এই নোটিফিকেশন, আগের যে নোটিফিকেশন জারি করা হয়েছিল সেটা বাতিল ঘোষণা করে এই নোটিফিকেশনের বরাতে 1 জুন 1882 খ্রিস্টাব্দ থেকে খুলনা জেলা হিসেবে পরিচিতি পাবে। সরকারি এই গেজেটের কপি খুলনার পুরাকীর্তিতে মূল কপি স্ক্যান করে ছাপা আছে। তাহলে এই তথ্য প্রমাণের ভিত্তিতে আমরা একেবারেই বলতে পারি যে খুলনার জন্ম ইতিহাস 25 এপ্রিল নয়। অবশ্যই কাগজপত্র আমাদের সামনে আছে, তার বরাত দিয়ে আমরা উচ্চারণ করব খুলনা জেলা হিসেবে তার যাত্রা শুরু করে 1 জুন 1882 খ্রিস্টাব্দ। এখন সেক্ষেত্রে কিছু বলবেন? আমার তো নোটিফিকেশন, একটা নোটিফিকেশন ওই সময় মানে ক্যালকাটা গেজেটিয়ার আপনি বলেছেন যে যেটা একটা 19 একটা 26 এখন যেটা 1 জুন থেকে যে নোটিফিকেশন অনুযায়ী খুলনা জেলা কার্যকর হবে, সেখানে বলা হচ্ছে এর পূর্বে যেটি জারি করা হয়েছিল সেটি বাতিল বলে গণ্য হবে। পূর্বে যেটি জারি করা হয়েছিল সেটার তারিখ কি 26 এপ্রিল ছিল? না, সেটা যদি হতো, কেন বাতিল করা হলো সেটা বলি। সেটার বরাতে বলা হয়েছে যদি খুলনা এই জনপদ এই অঞ্চল নিয়ে খুলনা জেলা গঠিত হলো, বাংলা করলে এরকম দাঁড়াবে, এবং এটি 1 মে, 1 মে যেটা বলা হয়, সবাই বলে তারিখবাচক শব্দে, 1 মে 1882 খ্রিস্টাব্দে যার শুরু হবে জেলা হিসেবে। যদি এই অঞ্চলের যে অঞ্চল নিয়ে জেলা গঠিত হলো তার জন্য কোনো দাবি উত্থাপিত না হয়, কোনো ক্লেম না আসে, কিন্তু একটা বিষয় নিয়ে দাবি উত্থাপিত হলো এবং সেই অঞ্চলটি তারা যশোরের করতে চাইলো, সেটা নিষ্পত্তি করা হলো এবং সেই নিষ্পত্তির বরাতে আগের নোটিফিকেশনটা বাতিল বলে গণ্য হলো। হওয়ার পরে 1 মের পরিবর্তে 1 জুন হিসেবে যাত্রা শুরু করলো। নোটিফিকেশনে বলা অজস্র ধন্যবাদ এই জন্যে যে পূর্ববর্তী যারা ইতিহাস সংকলক ছিলেন তারা এই জায়গাটিকে আসলে গ্রাহ্য করেন নাই, যে একটি ঘোষণা হবে সংক্রান্ত ঘোষণা, তারপরে যে জটিলতাটি তৈরি হলো সেই ইতিহাসটি চাপা পড়ে গেল তাদের পরবর্তী অসতর্কতার জন্য, যেটি আপনি সতর্কভাবে পর্যবেক্ষণ করেছেন বলেই আমরা এই ইতিহাসটুকু তার সাথে সংযোজিত হতে দেখলাম যে আসলে যদি কোনো আপত্তি উত্থাপিত না হয় তাহলে এটি হবে, এবং সেই সংক্রান্ত একটি জটিলতা নিশ্চয়ই তৈরি হয়েছিল বলেই পরবর্তী গেজেটিয়ার এই ঘোষণাটা হয়েছিল যে পূর্বের বিষয়টি বাতিল করা হবে। এই যে সঠিক তথ্য আপনি তুলে আনলেন অনেক দিন পরে, আসলে বলা যায় এভাবেই হয়তো আমরা ইতিহাস সংরক্ষণের সেই সঠিক ধারায় মানে যেতে পারবো, বা এভাবেই হয়তো ইতিহাস সংরক্ষিত হয়। ভুল ইতিহাস সঠিক ইতিহাস দ্বারা হয়তো মানে কি বলা হয় দূরীভূত হয়। আপনাকে অজস্র ধন্যবাদ এই জন্যে যে আপনার নজর এটি পড়েছে এবং আপনি কলকাতা পর্যন্ত গিয়েছেন।
তার জন্য। হয়তো আর একটা বইয়ের সহায়তা নিয়ে কোনো একটি মন্তব্য দাঁড় করার নাই, সেক্ষেত্রে মূল আকরের জায়গায় গিয়েছেন, সেটি একজন প্রকৃত গবেষকের আসলেই লক্ষণ বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ। নিগার, পরবর্তী প্রশ্নে অথবা স্যারকে যদি আমরা পুরাকীর্তি বর্ণনার জায়গাগুলোতে আমরা পরের প্রশ্নটা যাচ্ছি, যেহেতু স্যারের দুটি বই আছে, আমি স্যারকে একটু প্রশ্ন করবো। স্যার, আপনার যে বইটি আছে যে খুলনা পুরাকীর্তি, এই বইটিতে আপনি কোন ধরনের পুরাকীর্তি বিষয়গুলোকে নিয়ে কথা বলেছেন? অনেকগুলো নিয়ে কথা বলেছেন, তার মধ্যে যদি কিছু কিছু অংশ বা কিছু কিছু বিষয় আমাদেরকে বলেন এবং সেই সঙ্গে যদি কিছু চিত্র দেখান, তাহলে স্যার আমাদের যারা দর্শক আছে তারা অনেক বেশি কমিউনিকেট করতে পারবে। স্যার, ঠিক আছে, তাহলে আমরা ছবির মাধ্যমে দেখি। ছবি তো কথা বলবে আর কি। তাহলে আমরা একটা পাওয়ার পয়েন্টে চলে যাই। ঠিক আছে স্যার, আমরা চলে যাচ্ছি। আচ্ছা, পাওয়ার পয়েন্টে আমরা চলে যাই, গিয়ে তারপর শুরু করি। এটা মনে হয় পুরোটা দিয়ে দিলে হয়। হ্যাঁ, আমরা যে মসজিদটার ছবি দেখছি এটা খান-ই জাহানের সময়কার সুলতানি আমলের মসজিদ। খান-ই জাহান দক্ষিণবঙ্গে আসেন। বাগেরহাটের পুরাকীর্তি নিয়ে যদি কোনোদিন আমরা বসি কথা বলি, সেদিন কিছুটা আলোচনা হয়তো করা যাবে। খান-ই জাহান দক্ষিণবঙ্গে আসার পরে খালিফাতাবাদ নামে যে রাজ্য প্রতিষ্ঠা করেন, তারপরে তিনি তার বিশ্বস্ত শিষ্যদেরকে বিভিন্ন অঞ্চলে প্রেরণ করতেন। বর্তমান জনপদের যে অঞ্চলে আমরা এই মসজিদটি দেখি তার আদি নাম হলো আমাদি। সেখানে খান-ই জাহানের শিষ্য বোরহান খাঁ এবং তার ছেলে ফতে খাঁ গিয়ে এই মসজিদ নির্মাণ করেন বলে বিভিন্ন ঐতিহাসিকরা উল্লেখ করেছেন, সেই তথ্য পাওয়া যায়। এবং এই মসজিদের নির্মাতা বা স্থপতি যিনি ছিলেন, আর্কিটেক্ট যিনি ছিলেন, পরবর্তীকালে গবেষণা করতে গিয়ে আমরা দেখেছি খান-ই জাহানের ঘোড়া দিঘির পূর্ব পাশ নয়, ওটা পশ্চিম পাশে একটি 7 গম্বুজ মসজিদ আছে। সেই মসজিদের মাপ এবং এই মসজিদের মাপ একই অনুমান করা যেতে পারে, যেহেতু খান-ই জাহানের সময়কার। এতে আমরা কোনো নির্মাণ ফলক পাইনি, তবে এই মসজিদটি অত্যন্ত নান্দনিক এবং মসজিদটি দেখলেই পাঠকরা বুঝতে পাচ্ছেন যে 7 গম্বুজ মসজিদের সঙ্গে এর সাদৃশ্য আছে। আর বিস্তারিত বর্ণনা তো আছে, তবে এই মসজিদের একটি ব্যতিক্রমী জিনিস আমরা পেয়েছি পোড়ামাটির কাজের সঙ্গে। আমরা পরবর্তী স্লাইডে যদি দেখি তাহলে দেখব, পরবর্তী স্লাইড, প্রধান প্রবেশদ্বারে মিহরব সাদৃশ্য প্রতিকৃতি। মনে হবে আপনি ঢুকতেছেন এবং ইমাম সাহেব মিহরবে দাঁড়িয়ে যেখানে নামাজ পড়ান, যে কোনো মুগ্ধ দর্শক যদি পর্যবেক্ষণের দৃষ্টিতে অবলোকন করেন তাহলে তার মনে হবে মিহরবটা তুলে এনে ছোট করে মনে হয় প্রবেশ দ্বারে আছে। আমি বহু মসজিদে সরজমিন অনুসন্ধান করার জন্য গিয়েছি, এরকম বিষয় আমার নজরে পড়েনি। এই ব্যতিক্রমী বিষয়ের জন্য এটি বিশিষ্টতার দাবিদার। এই মসজিদ ছাড়াও আরো একটা মসজিদের কথা বলতে পারি। খান-ই জাহানের সময়, খান-ই জাহানের সমাধি লিপিতে আমরা তার জীবনকালের যে ব্যাপ্তি পাই, সেখানে লেখা আছে 1379 থেকে 1459 খ্রিস্টাব্দ পর্যন্ত। এ প্রসঙ্গে বলে নেওয়া ভালো, খান-ই জাহানের সমাধিতে যে লিপি ফলক পাওয়া যায়, এখন গেলে অনেকেই হয়তো দেখবেন যে গ্লাভ দিয়ে ঢাকা আছে। এই লিপি ফলকের গায়ে ফার্সি বেশ কিছু আল্লাহর 101টি নাম লেখা আছে, কবিতা লেখা আছে 4 লাইনের, আর কোরআন শরীফের কিছু আয়াত আছে। খান-ই জাহানের নাম 2 জায়গায় লেখা আছে, কোনো জায়গায় কিন্তু আলী নেই। বললাম যে সে বিষয়টি নিয়ে পরে আরেকদিন আলোচনা হতে পারে।
সেখানে তার জন্ম এবং মৃত্যু সন লেখা আছে। জন্ম সন 1379, মৃত্যু সন 1459 খ্রিস্টাব্দের যদি বিচার করি, আমরা যদি খেয়াল করি তাহলে দেখবো এই খুলনা জনপদে বিভিন্ন স্থানে তিনি ধর্ম প্রচারকদের প্রেরণ করেছিলেন, এবং ওই সময়ে যদিও লিপি ফলক সম্বলিত মসজিদের অনুপস্থিতিতে আমাদের সামনে, কিন্তু খুলনার ভিতরেই ডুমুরিয়ায় পড়ে, ডুমুরিয়ার আরশনগরে একটি মসজিদ আমরা পাই। সেই মসজিদে ফার্সি ক্যালিওগ্রাফির যে লিপি ফলক আছে, লিপি ফলকটি বইয়ে দেওয়া আছে, খুলনার পুরাকীর্তি বইয়ে। বর্তমান লিপি ফলকটি বরেন্দ্র মিউজিয়াম রাজশাহীতে রাখা আছে সংরক্ষিত। এটি 1501 খ্রিস্টাব্দে। এই মসজিদটি বর্তমানে পরিচিত শাহ আফজাল জামে মসজিদ নামে। তাহলে খান-ই জাহানের সময় এই অঞ্চলে যে ইসলাম ধর্মের আবাদ হয়েছিল এবং ধর্ম প্রচারকরা বিভিন্ন স্থানে গিয়ে জনহিতকর কাজের সঙ্গে সঙ্গে যে মসজিদ নির্মাণ করেছিলেন, তার লিখিত, আমি বলতে চাই যে পাথুরে দলিল আমাদের সামনে আছে, এবং সেদিক থেকে খুলনা জনপদটি অত্যন্ত প্রাচীন, এটা উচ্চারণ করা যায় প্রমাণের সাপেক্ষে। আমরা পরের স্লাইড যদি দেখি তাহলে দেখব এটি একটি মন্দির, এবং এই মন্দিরটি খুলনা জেলা সদরে অবস্থিত। ভৈরব নদ আমাদের খুলনার 5 নাম্বার ঘাট, কি বলা যেতে পারে, 5 নাম্বার ঘাট গত শতকের 90 দশকে ব্যাপক পরিচিতি লাভ করেছিল একজন সন্ত্রাসীর কারণে। এরশাদ শিকদারের অভয়ারণ্য হিসেবে পরিচিত ছিল এই ঘাট। এখানে একটি প্রাচীন মন্দিরের অস্তিত্ব আমরা পাই এবং এখনো টিকে আছে মন্দিরটি। কৃষ্ণরাম বসু এর যে লিপি ফলক আছে সেখান থেকে আমরা যেটা জানতে পাই, কৃষ্ণরাম বসু 1104 বঙ্গাব্দে এটি নির্মাণ করেন। পরবর্তীকালে নানান সময়ে এই মন্দিরকে ঘিরে সামাজিক এবং ধর্মীয় ইতিহাস রচিত হয়েছে। যেমন 8 দিন ব্যাপী বছরে একবার অষ্টদিবস মেলা অনুষ্ঠিত হতো, এবং সেই অষ্টদিবস মেলায় জাঁকজমক সহকারে যারা সওদা বিক্রেতা তারা আসতো, ধর্ম যারা প্রচার করেন সাধু সন্ন্যাসীরা আসতেন। মেলা প্রাঙ্গণ একেবারে রমরম অবস্থায় থাকতো। এছাড়া এই মন্দিরকে ঘিরে একটা বাগান তৈরি করা হয় পরবর্তীকালে। বলদেব আগরওয়াল এবং মারোয়াড়ি যারা ব্যবসায়ী বড় বাজারের, তারা কিন্তু এই মন্দিরে পুজো দিয়ে তারপর ব্যবসা কার্যে আত্মনিয়োগ করতেন। সকালে মূলত এই মন্দিরটি ছিল একসময় তাদের তীর্থভূমি। এই মন্দিরটি, এই প্রাচীন মন্দিরটি অনেক ঝড় ঝঞ্ঝা সহ্য করার পরও এখনো টিকে আছে, এটা আমাদের জন্য প্রাপ্তি। আবার এর পাশে পাশে পরের স্লাইডে আমরা যদি দেখি তাহলে দেখব এই যে একটা লিপি ফলক, এটার অনেক ইতিহাস আছে, এবং আমি একটি বই লিখছি ইতিহাস খোঁজার ইতিহাস, সেখান থেকে চিলতে বলার লোভ সম্বরণ করতে পারছি না। এই ফলকের চারপাশে ছিল বট গাছ। সেই বট গাছ কাটতে গিয়ে যেদিন আমি এই জায়গায় কাজ করতে যাই, হাতে ক্যামেরা ছিল এবং কি মনে করে বাবু সেজে গিয়েছিলাম এই তথ্য উদ্ধার করতে, সেদিন ওই বট গাছের ডালে পাতায় থাকা ঝাল পিঁপড়া, লাল পিঁপড়া যেটা, সেই লাল পিঁপড়া বেরিয়ে আমি যে বাবু ছিলাম আমাকে কাবু করে দিয়েছিল। কিন্তু অবশেষে আমরা এই ফলকটি বের করতে পেরেছিলাম, অর্থাৎ ক্যামেরার চোখের সামনে আনতে সক্ষম হয়েছিলাম। এই ফলকটা পাওয়ার পরে দেখা যাচ্ছে যে ফলকে পোড়া মাটির দিয়ে, অর্থাৎ ইটির উপরে লেখা আছে, কিন্তু হরফগুলো দর্শকরা হয়তোবা দেখতে পাচ্ছেন। আমরা যেটুকু উদ্ধার করতে পেরেছি, এখানে লেখা আছে প্রশান্তি শ্রী গোপীনাথ সমা ক্ষিতি সুর সূত্রকে কৃষ্ণ রাসেও দীনেশ শ্রীহরি। আমরা এটুকু উদ্ধার করতে পেরেছিলাম, এবং অনুমান করা যেতে পারে যে এর উপরের যে অংশটুকু, সে অংশটুকু ভেঙে না পড়লে আরো ভালো কিছু তথ্য আমরা উদ্ধার করতে পারতাম। কিন্তু অগ্রজ
ঐতিহাসিকদের একজন এই লিপি ফলকের লিপিটা দেখেছেন এবং তার দেওয়া তথ্যের উপর ভিত্তি করে আমরা যে সিদ্ধান্তে পৌঁছেছি এটি 1749 খ্রিস্টাব্দে মল্লিক বংশীয় গোপীনাথ গোস্বামী বলে জনৈক ভদ্রলোক এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। মহেশ্বর প্রাসাদ জোড়বাংলা মন্দিরের অবস্থা এখন অত্যন্ত করুণ। প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই মন্দিরটি তাদের সংরক্ষণের তালিকায় যোগ করেনি। যদি করত তাহলে হারিয়ে যাওয়া এই মন্দিরের শেষ অংশটুকু অন্তত রক্ষা পেত এবং ইতিহাসের শেষ চিহ্নটুকু আমরা রাখতে সক্ষম হতাম। এরপরে যে মন্দিরটিতে যাব আমরা, একটা ট্রাকোটার কাজ দেখব। মহেশ্বর প্রাসাদ জোড়বাংলা মন্দিরের এই যে অংশটা আমরা দেখছি, এই ট্রাকোটা নান্দনিক ট্রাকোটা, এবং এই যে জায়গাটা এটা অত্যন্ত ছিল, ইতিহাস খোঁজার ইতিহাসে আবার যেতে হয়। আমরা সেদিন হলো 3 টাকা দিয়ে হুইল পাউডার কিনে তারপরে পাশের বাড়ির একজনের বালতি নিয়ে ঘষে ঘষে তুলে তারপরে এই ছবিটা তুলেছিলাম আমরা। এখনো এর কতটুকু অবশিষ্ট আছে আমি জানি না, কিন্তু এর যে কাজ আমরা যেটুকু দেখতে পাই তাহলে তাতে দেখতে পাচ্ছি যে ধর্মীয় ইতিহাসের সঙ্গে সামাজিক ইতিহাস ফুটিয়ে তোলার যে রেওয়াজ ছিল মহেশ্বর প্রাসাদ জোড়বাংলা মন্দির, তার ছিল একটা উৎকৃষ্ট উদাহরণ। অশ্বারোহী এক ব্যক্তিকে আমরা দেখছি ঘোড়ার পিঠে চাপা, এবং একজন সেই ঘোড়াটা ধরে নিয়ে যাচ্ছে, তার এক পাশে ফুল আছে, এবং উপরের দিকে যদি তাকাই তাহলে অস্পষ্টতার ভিতরেও যেটুকু উকি দিচ্ছে সেখানে নানান রকমের চিত্র দৃশ্যমান হয়। আমরা এর পরের স্লাইডটা দেখি। পরের স্লাইডটা এটি হলো কাটানীপাড়া শিব মন্দির। আমি যখন খুলনার পুরাকীর্তির সন্ধান করি তখন খোঁজ পেলাম যে কাটানীপাড়া অর্থাৎ নদীর ওপারে এই দিঘলিয়া উপজেলায় একটি মন্দির আছে, সেটি পুরানো হতেও পারে। আমরা অনুসন্ধান করে গেলাম, অনুসন্ধান করার পরে দেখলাম যে বাঁশবাগানের ভিতরে, যেহেতু ওই জমি জমা এখন ভোগ দখল করছে মুসলমানরা, বাঁশবাগানের ভিতরে একটি মন্দির একেবারে মরে যেতে যেতে কোন রকমে শেষ নিঃশ্বাস প্রশ্বাসটুকু নিয়ে অপেক্ষা করছে। আমরা গিয়ে পরীক্ষা নিরীক্ষা করলাম। এর সম্মুখ ভাগের অপূর্ব নান্দনিক যে ট্রাকোটা, সেই ট্রাকোটা দেখে আমরা বিস্মিত হয়ে গেলাম। এবং আমি প্রত্যেক জায়গায় যাওয়ার পরে যে জিনিসটি প্রথম অনুসন্ধান করি, আমি এর লিপি ফলক খুঁজতে চাইলাম। খুঁজতে খুঁজতে দেখলাম যে বেশ উপরি অংশে গোল করে লেখা 1675 শতাব্দ। একেবারে তড়িৎ মাথার ক্যালকুলেটরকে হিসেব করতে বলে দিলাম, মাথা জানালো খ্রিস্টাব্দের হিসেবে এটি 1753 খ্রিস্টাব্দের। আমি জুম করে ছবি তুললাম। তোলার পরে সেই সময়ের আঞ্চলিক পরিচালক খুলনার যিনি ছিলেন, তার নাম হলো শিহাবুদ্দিন মোহাম্মদ আকবর, তাকে এসে এই মন্দিরটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংরক্ষণের কথা বললাম। তিনি আমাকে অপেক্ষা করতে বললেন। আমার তখন কর্মস্থল ছিল ঢাকায়। আমি 2 দিন এই মন্দিরে দ্বিতীয়বার যাব সেই অভিপ্রায় নিয়ে অপেক্ষা করলাম, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় 3য় দিন যাওয়ার পরে দেখলাম ওই মন্দিরের লিপি ফলক যেটি ছিল সেটি তারা খুঁচিয়ে খুঁচিয়ে ভেঙে ফেলেছে। অত্যন্ত দুঃখ পেলাম, করার কিছু ছিল না। এখন ওই লিপি ফলকের যে ছবিটা সর্বশেষ আমি তুলেছিলাম ওটাই মনে হয় এই মন্দিরের বয়স নির্মাণের একমাত্র পথ। অথচ বাঁশবাগানের মধ্যে থাকা এই মন্দিরের নান্দনিক যে ট্রাকোটা, এই একটি ছবি দেখলেই দর্শক শ্রোতা তারা বুঝতে পারবেন যে আমাদের এই ঐতিহ্য আমরা যে রক্ষা করিনি, মূলত আমাদের সর্বনাশ আমরাই করেছি। পরের মন্দিরটি, পরের স্লাইডে আমরা যে মন্দিরটি দেখব এটি বসুদেব স্মৃতি মন্দির। অত্যন্ত চমৎকার মন্দির। পঞ্চরত্নের এই মন্দিরটি দিঘলিয়া উপজেলায়, এবং এই মন্দির এর নির্মাতা হিসেবে আমরা যার নাম পাই তিনি ললিত মোহন। এই ছাড়া
বাড়তি কোনো লিপি ফলক পাইনি, কিন্তু অত্যন্ত নান্দনিক পঞ্চরত্নের এই মন্দিরটি দেখলেই দূর থেকে যে কোনো পর্যটকের চোখ জুড়াবে। কিন্তু দুঃখের বিষয়, পরে একবার যখন গিয়েছি তখন এই জৌলুসাত ছিল না। প্রত্নতত্ত্ব অধিদপ্তর তারাও যদি এই মন্দিরটি তাদের সংরক্ষণের তালিকায় আনতো, তাহলে আমাদের হারাতে যাওয়া একটি মন্দির যে টিকে থাকতো, আমরা এই আশা করতে পারি। এইবার আমরা যাব পুরাতন কিছু মূর্তিতে। আমরা দেখি এই যে সপ্ত নাগছত্রের যে মনসার মূর্তিটি আমরা দেখতে পাচ্ছি, এটি পাইকগাছায় বর্তমানে আছে। এই মন্দিরটি একাদশ শতকের বলেই আমরা অনুমান করেছি। যেহেতু এদেশে কার্বন টেস্ট করার কোনো পদ্ধতি নেই, ইউরোপ আমেরিকা যদি হতো তাহলে কার্বন টেস্ট করে সঠিক সময়কাল বলা যেত। কিন্তু আসার কথা, এই মূর্তিটি শেষ পর্যন্ত উদ্ধার হয়েছে পাইকগাছার কাশিমনগর থেকে। পুকুর খননকালে মূর্তিটি পাওয়া গিয়েছে, এখন একটি মন্দিরে পূজিত হয়। আমরা অনেক সময় ভুল করি, এই যে মাথার উপরে সাপের ফনা দেখলে আমরা এটাকে মনসা বলি, কিন্তু বাংলাদেশে যে মনসা পাওয়া গিয়েছে এবং অনেক জাদুঘরেও নিচে যে নাম লেখা আছে মূর্তির নাম, সেখানেও ভুল লেখা আছে। মনসা হতে হলে তার মাথার উপরে সপ্ত নাগছত্র থাকতে হবে, 7টা সাপ থাকতে হবে। কিন্তু 6 নাগের যে মূর্তি অনেক জায়গায় আমি দেখেছি, অনেক মিউজিয়ামে দেখেছি যে তারা সেখানে ক্যাপশনে মনসা লিখে রেখেছে। মনসার মূর্তি কিন্তু খুব অল্প পাওয়া গিয়েছে। নবম দশক শতক থেকে মনসার পুজো শুরু হয় এই উপমহাদেশে। আমি মূর্তি বিশারদদের এই মূর্তিটি দেখিয়েছি এবং তাদের সঙ্গে মিলে আমরা যে সিদ্ধান্তে উপনীত হয়েছি, তারপরেও ব্র্যাকেটে মানে আনুমানিক শব্দটি লিখে দিয়েছি আমরা, এটি একাদশ শতকের। অর্থাৎ একাদশ শতকে পাইকগাছা অঞ্চলে যে জনবসতি ছিল এবং বেশ ভালো রকমের জনবসতি ছিল, পূজা অর্চনা হতো, সে বিষয়টা প্রমাণ নিশ্চিত করে প্রাপ্ত এই মূর্তিটি। এর পরের স্লাইডে আমরা যে মূর্তিটি দেখব, এই মূর্তিটি আমাদের জন্য অহংকার, ভারতবর্ষের জন্য অহংকার, এবং এই মূর্তিটি এখনো মন্দিরে আছে, কিন্তু আর হয়তো বেশি দিন থাকবে না। এবং আমি বুঝতে পারি না যে এর জন্য আমি কোনো দোষের ভাগী হব কিনা, কেননা এখন তারা এখানে পূজা করেন, কিন্তু এটা দুষ্প্রাপ্য, দুষ্মূল্য একটি মূর্তি। এই মূর্তিটি ষষ্ঠ শতকের মূর্তি এবং এই মূর্তির নাম হলো বাসুদেব বিষ্ণু। কাশিমনগরের রামনগর মৌজায় পুকুর খননকালে এই মূর্তিটি পাওয়া যায়। আমরা যে বিষ্ণুর যে 4 হাত দেখি, শঙ্খ চক্র গদা পদ্ম, এটির কিন্তু 4টে হাত আছে। দর্শক খেয়াল করলে দেখতে পাবেন তার উপরের 2 হাতে, এক হাতে বাম হাতে শঙ্খ আছে, ডান হাতে বরদ মুদ্রা অর্থাৎ আশীর্বাদের ভঙ্গি, আর নিচের যে 2টো হাত, সেই 2 হাতে ঋষিতুল্য একজন পুরুষ, ডান হাতে মহিলা এবং বাম হাতে পুরুষ আছে। এটি অত্যন্ত দুষ্প্রাপ্য এবং আমাদের জানা মতে ব্রিটিশ মিউজিয়ামে ষষ্ঠ শতকের বিষ্ণু মূর্তি একটি সংরক্ষিত আছে। তাছাড়া বাংলাদেশের কোনো মিউজিয়ামে এই মূর্তি সংরক্ষিত নেই। এটি আমাদের খুলনার জন্য তো গর্বের, আমাদের দেশের জন্য তো অবশ্যই গর্বের। এই যে প্রাপ্ত মূর্তির জন্য বাংলাদেশ প্রাচীনত্বের দিক থেকে নিজের অতীত ইতিহাস নিয়ে অবশ্যই গর্ব করতে পারে। এর পরের স্লাইডে যাই, আমাদের অনেক কথা বলতে হবে। এর পরের যে মূর্তিটি, অনেকের হয়তো এই মূর্তিটি দেখেননি, এটি পাইকগাছার একটি ঢিবি খননকালে পাওয়া গিয়েছে। এই মূর্তিটির নাম হলো বামন বিষ্ণু। এই বামন বিষ্ণু অত্যন্ত ছোট, কিন্তু প্রত্যেক মূর্তির আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। এটি একটি পারিবারিক মূর্তি হিসেবে, বর্তমানে পারিবারিক দেবতা হিসেবে বর্তমানে কপিল মুনির পোদ্দার বাড়িতে এটি পূজিত হচ্ছে। সন্তোষ দত্তের পুকুর খননকালে এই মূর্তিটি পাওয়া গিয়েছিল। আমরা জেনেছি যে ওই পুকুর খননকালে
আরো বেশ কিছু মুদ্রা এবং দুষ্প্রাপ্য নিদর্শন পাওয়া গিয়েছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তর যদি অনুসন্ধান করে হয়তো এই বিষয়ে আরো কিছু তথ্য পেতে পারে। এরপরের স্লাইডে আমরা দেখি কিছু প্রাচীন বাড়ি আছে। পরের স্লাইডটা আর আগে আমরা এই যে জিনিসটা বের হলো, এইগুলো হচ্ছে প্রাচীন যে জনপদ ছিল এটা পাইকগাছার রেজাকপুরে। রেজাকপুরটা একটা আর্কিওলজিক্যাল জোন হিসেবে অভিহিত করা যেতে পারে। মাটি খুঁড়লেই কিছু না কিছু পাওয়া যায় এবং ওই অঞ্চলে আমরা সার্ভে করেছিলাম 1 সপ্তাহের মতো। আমাদের কাছে বিস্তর খোলামকুচি কড়ি, তারপরে মাটির পুঁথি, পাথরের পুঁথি, এ সমস্ত নানান নিদর্শন আছে। ওই অঞ্চলটি ঢিবিগুলো যাচাই বাছাই যদি ভালোভাবে করা যেত তাহলে আমরা আরো বেশ কিছু প্রত্ন নিদর্শন পেতাম। আমরা পরের স্লাইড দেখি। এই পরের স্লাইডে দেখব যে রেজাকপুর ঢিবির ইট, এই দুটো ইট বর্তমানে পাইকগাছা পাবলিক লাইব্রেরিতে সংরক্ষিত আছে। অত্যন্ত নান্দনিক পোড়ামাটির কাজ, দেখলেই বোঝা যাবে কি সুন্দর নান্দনিক ছিল। আর আরেকটি টেরাকোটার কাজ আছে। নেকজান বিবি বলে এক মহিলা, তিনি পেয়েছিলেন ওই ইটটি, কাউকে দেননি তিনি লোকের বাড়িতে কাজ করেন, কিন্তু ওই মহিলা তার রান্নাঘরে ওই ইটটি রেখেছেন। ওই ইটের একটা ছবি আমি খুলনার পুরাকীর্তিতে ছাপার লোভ সম্বরণ করতে পারিনি, সেটিও অত্যন্ত নান্দনিক। পদ্ম ফুলের পোড়ামাটির কাজ, খুবই সুন্দর। আমরা যেতে পারি এর পরের স্লাইডে। মসজিদ মন্দির বললাম, এই বাড়িটি অনেকেই চেনেন এবং এই বাড়ি সম্পর্কে জানেন। এটি জগৎ বিখ্যাত রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ি। এই বাড়িতে কবি এসেছিলেন কিনা সেরকম তথ্য পাওয়া যায় না, কিন্তু রবীন্দ্রনাথের বিয়ের পর বাড়ির প্রয়োজনীয়তা অনুভব করেন তার শ্যালক নগেন্দ্রনাথ রায়চৌধুরী, তার প্রেক্ষিতে বাড়িটি তৈরি হয়েছিল। বর্তমানে এখানে মেলা বসে এবং এক সময় ভূমিদস্যুদের করল থাবায় এটি চলে গিয়েছিল, বর্তমানে উদ্ধার হয়েছে। জগৎ খ্যাত কবির শ্বশুর বাড়ি আমাদের এই খুলনায় জেলায়, এজন্য আমরা গর্ব করতে পারি, অবশ্যই গর্ব করতে পারি। এরপরে বিখ্যাত বিজ্ঞানী, পরের স্লাইডটা আমরা যাই, সেখানে দেখব, পরের স্লাইডটাতে যাই, প্রফুল্লচন্দ্রের বাড়ি রাড়ুলি কাটিপাড়া। বর্তমানে সরকার এটি গ্রহণ করেছেন। প্রফুল্লচন্দ্রের খ্যাতির কথা কে না জানেন, তাকে নিয়েই একদিন আলাদা একটা আলোচনা হতে পারে। এবং ঐতিহ্যগত ভাবেই তিনি ছিলেন জমিদার বংশের ছেলে। তার আত্মজীবনীতে তিনি লিখেছেন, আমার পৈতৃক ভদ্রাসনকে যদি বৃত্ত ধরিয়া তার 5 মাইল ব্যাপী একটি বৃত্ত অঙ্কন করা যায়, তাহা হইলে ইহার অধিকাংশ ভূসম্পত্তির মালিক আমার পরিবার। সেই বাড়ি এখন ভালো অবস্থায় কিছুটা আছে, মাঝখানে কিছু দখল হয়ে গিয়েছিল। বাড়ি যদি পড়ে থাকে তাহলে দখলদারদের ধকল সহ্য করতে হয়, আবার কেউ কেউ নকল দলিল তৈরি করে, আসল তখন বাদ হয়ে যায়, ইত্যাদি ইত্যাদি। প্রত্নতত্ত্ব অধিদপ্তর গ্রহণ করেছে। এই বাড়ি তৈরির কাজ শুরু হয়েছিল কিন্তু 1852 খ্রিস্টাব্দে। প্রফুল্লচন্দ্রের পূর্বপুরুষ আনন্দলাল এই বাড়িটি তৈরি করেছিলেন। খুলনার মানুষ যারা, এমনকি দেশের মানুষ যারা শুনছেন, তারা যদি কেউ বাড়িটি না দেখে থাকেন তাহলে এই পুণ্যভূমি দেখে আসবেন। এখনো যেটুকু আছে সেটুকু দেখলে প্রফুল্লচন্দ্রের অস্তিত্ব কিছুটা হলেও আমরা উপলব্ধি করতে পারবো। পরের স্লাইডে আমরা দুটো দুষ্প্রাপ্য জিনিস দেখব। পরের স্লাইডে যাই আমরা। এখানে দুটো তরবারি আছে, একটি বড় এবং একটি ছোট। প্রফুল্লচন্দ্রের কথা বললাম। প্রফুল্লচন্দ্র যখন উপাধি পেয়েছিলেন, নাইট উপাধি, এটি 1921 খ্রিস্টাব্দে, তখন তাকে একটি তরবারি প্রদান করা হয়েছিল। নাইট উপাধি পেলে তরবারি দেওয়া হতো। সেই তরবারি হলো ছোট তরবারিটি। এবং তার ভাই রায় সাহেব উপাধি পেয়েছিলেন, তার নাম নলিনীকান্ত। রায় সাহেব নলিনীকান্ত যখন রায় সাহেব উপাধি পান তখন তাকে বড় তরবারিটা দেওয়া হয়েছিল। অনেক সময় লেগে যাচ্ছে, আমরা পরের স্লাইডে যাই এবং দ্রুত শেষ করতে চাই।
পরের স্লাইডে যাই। পরের স্লাইডে একটি মাজার আছে, এটি জাফর শাহের মাজার, পাইকগাছা, খুলনা, কপিলমুনিতে অবস্থিত। এই মাজারটি সংস্কার করেছেন এখন যে অবস্থায় আছে সাবেক স্পিকার আব্দুর রাজ্জাক সাহেব, তিনি সংস্কার করেছেন। তার সময় মাজারটি বর্তমানে এই অবস্থায় আছে এবং ভালো অবস্থায় আছে। এই মাজারের খাদেমদের কাছে কিছু জিনিস পেয়েছিলাম এবং সেই জিনিস ঘিরে কিংবদন্তি আছে বিশ্বাস। তাদের প্রত্যেকবার যখন পুরাকীর্তি করতে যায় তখন ওই ইতিহাসকে ঘিরে, ইতিহাসের গায়ে যে পরগাছা জন্মে সেগুলো তো অনেক তত্তাজা হয়, কিংবদন্তি, অতিকথন, এগুলো। তো তারা পীরের অলৌকিক অনেক গল্প করলেন, আমি এগুলো প্রতিবাদও করিনি, শুধু শুনি। তা মানুষ তো হয়তো কোনো এক সময় হাসি লেগেছে বা আমার ঠোঁট হয়তো মনে হয়েছে যে হাসি হাসি ভাব, এক্ষেত্রে খাদেমরা খেপে যান এবং তারা বললেন আমার দিকে তাকিয়ে অত্যন্ত রোষের সাথে, আপনি মনে হয় বিশ্বাস করলেন না? তা আমি বললাম, না, বিশ্বাস অবিশ্বাসে, আমার বিশ্বাস অবিশ্বাসে কি আসে যায়? তো এই যে গল্প করলেন যে হুজুর এক রাত্রে পুরুষ তাল গাছকে মেয়ে তাল গাছ তৈরি করলেন, অথবা হুজুরের যে তসবি দানা সে প্রত্যেকদিন কাঁচা দুধ খাইতো, এ আপনি দেখেছেন নাকি আপনি শুনেছেন আপনার আব্বার কাছ থেকে, আপনার আব্বা শুনেছেন তার আব্বা অর্থাৎ আপনার দাদার কাছ থেকে, এইভাবে চলে আসছে না? তা বলছে না, এইগুলোর প্রমাণ আছে আমাদের কাছে। প্রমাণ থাকলে তো তাহলে দেখান। তখন আমরা দুটো জিনিস দেখি, এর পরের স্লাইডে তার দুটো না তিনটে জিনিস দেখি। পরের স্লাইডে দেখি আমরা, পরের স্লাইডটা, এটা হচ্ছে তালের মালা, কিন্তু তালের যে শ্বাস, এবং কৌতূহলবশত এটার আমি ভিডিও করেছিলাম এবং তারা বলল যে এখানে 3 কেজি চাউল ধরে এই তালের মালাতে, বিশাল গামলা আকৃতির। আমরা তখন পরীক্ষা করার জন্য বললাম কি তাহলে চাউল আনেন, এবং চাউল ঢালা হলো 3 কেজি বা হয়তো সমপরিমাণ চাউল, কিন্তু এই একটি তালের মালার এক অংশে রাখা যায়। এটা ঘিরে তাদের যে কিংবদন্তি, যে হুজুরকে কেউ বিশ্বাস করতো না, তাল গাছের নিচে বসে সাধনা করতেন। একদিন একজন লোক এসে বলল, হ্যাঁ পীরের মুরত তো জানি, তাহলে ওই নেড়া তাল গাছের তলায় বসে অন্দার করতেস কেন? যদি অত মুরত থাকে তাহলে ওই মদ্দা তাল গাছটা মেয়ে বানিয়ে দেখদিন। পরের দিন সকালে এসে তারা দেখলো যে তাল গাছে বিশাল আকৃতির একটা তাল, বংশ পরম্পরায় তারা সেই তাল গাছের মালাটি সংরক্ষণ করছেন। কিংবদন্তি, অতিকথন, সত্যতা থাক বা না থাক, তালের মালাটি কিন্তু এখনো তাদের কাছে সংরক্ষিত আছে। আর তাদের এই যে তসবি দানা ছিল হুজুরের, পরের স্লাইডে আমরা দেখব সেই তসবি দানা। এই তসবি দানা তাদের ভাষ্যমতে প্রত্যেকদিন হুজুর এই কাঁচা দুধ এই তসবি দানাকে দিতেন এবং এই তসবি দানা দুধ খাইতো। পরে এই বিষয়টি আমি অনুসন্ধান করার জন্য এশিয়াটিক সোসাইটি যাই এবং সিরাজ স্যারকে বলি। সিরাজ স্যার তখন একটি বিশেষ পাথরের কথা বলেন, পাথরের নাম হচ্ছে মাকরানা পাথর। যেমন গণেশের মাথায় দুধ ঢালা, এই যদি পাথরটি সেরকম হয় তাহলে অবশ্যই দুধের ভিতরে ভিজালে এটি দুধ শোষণ করার ক্ষমতা রাখে। এরকম হাজারো ঘটনা আছে খুলনার প্রত্নতত্ত্ব নিয়ে। এগুলো অনুসন্ধান আমরা হয়তো চিলতে করেছি, আরো করার দরকার। ধন্যবাদ এগুলো দেখার জন্য। স্যার, অসাধারণ উপস্থাপনা এবং ছবি সহকারে যে গল্পগুলো বলে গেলেন, মনে হচ্ছে স্যার আপনার পুরো বিষয়গুলো মানে মুখস্থর মতো অবস্থা। লিখন ভাই যদি কিছু বলেন আপনার। আচ্ছা, হ্যাঁ, লিখন ভাই মিউট করা আছে, লিখন ভাই মিউট করা আছে। আমি বলছিলাম যে আমি অনুষ্ঠানের শুরুতে যে প্রশ্ন রেখেছিলাম স্যারের কাছে, আমি কিছু জবাব পেয়ে গেছি তার বর্ণনার মধ্যে দিয়ে, যে কি কৌশলে, কি পদ্ধতিতে আসলে, এবং কিভাবে, কত সাবধানতার সাথে এবং ধৈর্যের সাথে তিনি তার কাজগুলো সম্পাদন করেছেন
এবং একই সাথে শুধুমাত্র আমার যেদিকে আমার ডিসিপ্লিন, আমি সমাজতত্ত্বের শিক্ষক, আমি সমাজকর্মের শিক্ষক, আমি সেইখান থেকে উঠে আসা শুধুমাত্র প্রত্নবস্তু নয়, তার সাথে সংযুক্ত মানুষের কথন হোক, অতিকথন হোক, যাই হোক, একটি সামাজিক চিত্র এবং তার ধারাবাহিকতা জানলাম। মানুষের অসচেতনতার বিষয়গুলো জানলাম, বিশেষ করে দিঘলিয়ার মন্দিরটির মানে ফলকটি তার পরদিন ভেঙে ফেলা। হয়তো তাদের আশঙ্কা ছিল যে এটি যখন নজরে পড়েছে তাহলে এর পরের দিন এসে হয়তো এই জমিটি অধিগ্রহণ করা হবে, তাদের দখলি সত্ত্ব থাকবে না, এরকম একটি আশঙ্কার জায়গা থেকে ভেঙে ফেলার বিষয় হচ্ছে। এবং একই সাথে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের আহ দৃষ্টি আকর্ষণ আমরা এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে করতে পারি, যে উনি এর মধ্যেই এমন কিছু নিদর্শন চিহ্নিত করেছেন যা যদি অতি দ্রুত সংরক্ষিত না হয়, তার যা অবশিষ্ট আছে সেটুকু হয়তো আমরা হারাবো। তো এই অনুষ্ঠানটির আরেকটি মাত্রা দাঁড়িয়ে গেল ওনার উপস্থাপনায়, এবং উনি যেভাবে বললেন তার মধ্যে দিয়ে আসলে এটা অনেকটা চোখ খুলে দেওয়ার মতো আলোচনা। খুলনাবাসী হিসেবে আমাদের মনে হতে পারে যে আমাদের এখনো যা আছে তা খুবই জরুরি ভিত্তিতেই সংরক্ষিত হওয়া দরকার। আমি আশা করি খুলনার প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের এখানের যে অফিসটি আছে তারা বিষয়গুলো জানবেন, হয়তো দেখছেনও কেউ কেউ, অথবা আমরা তাদের জানাবো, যার মধ্যে দিয়ে এগুলো আসলে সংরক্ষিত হবে। অজস্র ধন্যবাদ স্যারকে। স্যার আপনাকে মানে মধ্য পর্যায়ে ধন্যবাদ দিচ্ছি, কিন্তু ফাইনাল ধন্যবাদ হাতে শেষে দিব। আমাদের সঙ্গে প্রচুর দর্শক আছেন এবং দর্শকরা প্রশ্ন করছেন, এবং বেশিরভাগই দর্শক আসলে প্রশংসা করছেন এই যে এই যে সুন্দর করে উপস্থাপনা এবং হচ্ছে গিয়ে যে তথ্যভিত্তিক তথ্যনিষ্ঠতা, এইটা তারা অ্যাপ্রিসিয়েট করছে। স্যার দু একটা প্রশ্ন কি নেব দর্শকের? অবশ্যই 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 নেবেন, দর্শকরাই তো আচ্ছা, প্রাণ। একজন অনন্যাতুজ ফারজানা, সরি, অনন্যাতুজ ফারজানা বলে একজন লিখছেন যে জোড়া শিব মন্দির প্রাঙ্গণে যে মেলা হতো সেটির নাম বীরা মেলা নামে পরিচিত বলে একটি লেখায় পড়েছিলাম। এটির সত্যতা স্যার জানাতেন যদি। এই বিষয়ে বলছি সে। এই মেলার নাম আমি যেটি পেয়েছি অগ্রজ ঐতিহাসিকদের, সেটি তারা বলছে যে অষ্ট দিবস মেলা। এখন হয়তো থাকতে পারে, আমার অজানা, হয়তো থাকতে পারে, আমি পেয়েছি অষ্ট দিবস। আচ্ছা স্যার, আরো বলছেন যে কেউ কি জানতে চাচ্ছেন যে রূপসা নিয়ে যদি কিছু বলেন। নেহাল ফকিরের ঢিবি আর তিলকপুর ব্রজলাল চক্রবর্তী জমিদার বাড়ি নিয়ে জানতে চাচ্ছেন অনেকে আছেন। তারপরে হচ্ছে অনেকে বলছে যে গণেশের মাথায় দুধ ঢালা, এটা বোকাস মানে মন্তব্য করছেন। কিন্তু একটা জিনিস আমরা মন্তব্যগুলো পাঠ করে যেটা বুঝতে পারছি, অনেকে বলছে যে খুলনায় কি প্রত্নতত্ত্ব কোনো জাদুঘর আছে কিনা, না থাকলে এটা কেন হচ্ছে না। তো এই সরকারি বিষয়গুলোতে আসলে আমরা আমাদের কাছে তেমন কোনো উত্তর নেই, কিন্তু একটা বিষয় হয়তো আমরা তাদের কাছে প্রশ্ন নিতেই পারি যে স্যার ব্যক্তিগতভাবে আমরা আপনার কথা শুনলাম যে প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে আপনি অবহিত করতেন যে বিভিন্ন গবেষণার বিষয়ে। তো এই বিষয়ে আসলে আরো কি করা যেতে পারে, মানে সাধারণ মানুষের বা যারা গবেষণা করছেন যে সরকারি অধিদপ্তরগুলোকে সম্পৃক্ত করুন, এই বিষয়ে যদি ছোট্ট করে একটু বলেন, তারপরে আমরা অন্য বিষয়ে চলে আসবো। এটা হলো সবার সচেতনতা প্রয়োজন। যে যে অবস্থানে আছে, চোরের ওপর রাগ করে যদি আমি মাটিতে ভাত খাই সেটা সমীচীন হবে না বলেই আমার বিশ্বাস। প্রত্নতত্ত্ব অধিদপ্তর, তাদের লোকবল কম, বা জানা এখনো পর্যন্ত বিস্তৃত অবস্থায় তারা কাজ করতে পারে না, হয়তো অর্থের দীনতা থাকতে পারে, নানান ঘটনা হতে পারে। কিন্তু ব্যক্তি উদ্যোগে আমি যে কথাটি বললাম, দিঘলিয়ার একটি মন্দিরের কথা বললাম, নানান জায়গায় আমরা দেখেছি। আবার সরকারি মানুষের ভিতরে অসচেতনতা দেখেছি। এ নিয়ে একজনের রোষে পড়েছিলাম আমি। গোপালপুর বলে একটি জায়গা, পরবর্তীকালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর মন্দিরটি সংরক্ষণের আওতায় নিয়েছে। ওটি প্রতাপাদিত্যের কাকা বসন্ত রায়, তিনি ওই জায়গায় মন্দির স্থাপন করেছিলেন, গোবিন্দ দেবের মন্দির, এবং
ওই মাটির ঢিবি, ওই স্থানের মাটির ঢিবি খনন করার পরে যে ইট বের হয়েছিল, অত্যন্ত নান্দনিক পোড়ামাটির কাজ, যেটাকে আমরা টেরাকোটা বলতাম আগে। আমি যখন সন্ধান পাওয়ার পরে সেখানে গেলাম, দেখলাম যে ওই ইট ভেঙে খোয়া তৈরি করে বিক্রি করা হচ্ছে, এবং তারা এক পর্যায়ে বলল যে এখানে আমরা প্রশাসনের অনুমতি নিয়েছি। এই বিষয়টা নিয়ে আমি আবার জেলা প্রশাসক এবং সেই সময় টিওনের সঙ্গে কথা বলি। তারা সবাই যে এই বিষয়গুলো নিয়ে আগ্রহী এমনটি নয়। এখন একজন দুজন মানুষের ভালোবাসা নয়, যারা দেখছেন আপনারা বা প্রশ্ন করছেন, আপনার কাছে হয়তো আপনার দাদার আমলের ছোট একটা মুদ্রা আছে, এটি আপনি সংরক্ষণ করেন, আজকে হয়তো কোনো কাজে লাগলো না, কিন্তু কে বলতে পারে ওই মুদ্রায় একদিন আপনার অস্তিত্বের ইতিহাস হবে, আপনার বংশে পাওয়া গেল। এরকম বহু নিদর্শন আমরা পেয়েছি। আমরা পুঁথি পেয়েছি এই অঞ্চল থেকে। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হওয়ার 10 বছর পূর্বে আমরা ঝরঝরা বাংলার পুঁথি পেয়েছি, সেখানে মন্ত্রতন্ত্র আছে, তালপাতার পুঁথি পেয়েছি। এবং সেই মন্ত্র যদি বলি, সেখানে ভাষার ইতিহাস নতুন করে লেখা হবে। যেমন এই বশীকরণ মন্ত্র, সেখানে বলা হচ্ছে তেল পড়ার মন্ত্র, একজন তেল দিয়ে আরেকজনের বশ করবে। এ সমস্ত বশে কাজ হবে না, কিন্তু আমার ইতিহাসটা তো সত্য। সেখানে বলা হচ্ছে ইন তেল বিন তেল 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 এই তেল সর্বাঙ্গ শরীরী রত্ন হয়ে মন তোর পবনে করিলাম সার, অমুকের অন্য বিদ্যার মন ছেড়ে আমার এই কণ্ঠে করো ভার, কার আজ্ঞে রাম সীতা শ্রীরামের আজ্ঞে শিগগির করে লাগবে। এই ভাষা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে একেবারে আধুনিক ভাষার মতো, অথচ ফোর্ট উইলিয়াম কলেজ যাত্রা শুরু করে 1800 খ্রিস্টাব্দে। তারপরেই আমরা বলছি যে বাংলা গদ্যের, আধুনিক গদ্যের গোড়াপত্তন হলো ফোর্ট উইলিয়াম কলেজের মাধ্যমে। কিন্তু তারও আগে যে পুঁথি আমরা পেয়েছি এই অঞ্চলে, সেটা এখনো কোনো মিউজিয়ামে যায়নি। সেখানে যে গদ্য, সে গদ্য কিন্তু একেবারে ঝরঝরে বাংলা গদ্য। এখন ওই ভদ্রলোক যদি ওই পুঁথি দুটো সংরক্ষণ না করতেন, তাহলে আজকে আমি এই যে কথা বলছি, এ কথাটা বলতাম কিভাবে? সে কারণে কে এগিয়ে আসলো কি আসলো না, সরকার কি দিল না, এই আশায় হাপিত্যেশ না করে আমার অবস্থান থেকে আমি যেটুকু পারি, আমার শক্ত সামর্থ্য যেটুকু আছে সামর্থ্য, সেটুকু যদি আমি করি তাহলেই মনে হয় মঙ্গল। আমি এক অনুষ্ঠানে বলছি যে সবার ভালো কাজ করতে হবে। একজন শ্রোতা এসে বলল যে আপনি তো বললেন অনেকের উপকার করতে হবে, এই করতে হবে, আমার তো এরকম সামর্থ্য নেই, আমি কি করব? তা আমি তারে বলেছিলাম, মনে পড়লো প্রসঙ্গক্রমে তাই বলছি, আমি বললাম যে আপনি পথ দিয়ে হেঁটে যাচ্ছেন, দেখলেন যে একটা গরু ধান খাচ্ছে, আপনি গরুটা তাড়িয়ে দিলেন, আপনি তো একটা উপকার তারে করলেন। এই উপকারটুকু করবেন। বা পথ দিয়ে হাঁটছেন, দেখলেন যে পথের মধ্যে একটা ঢিল আছে, আপনি সরিয়ে এক পাশে দিলেন, আপনি কম উপকার করলেন না, একজন পড়া থেকে বাদ হলো। এজন্য যার যেটুকু আছে, বহু জায়গায় আমি দেখেছি কয়েন পেয়েছে তারা। এই যে বাগেরহাটে কাজ করতে যাই, অনেক কয়েনের ছবি তুলেছি, এবং প্রশ্নকর্তা যদি আমাকে এই প্রশ্ন করবেন কিনা আমি জানি না, সময়ও কম, যে কি করে এগুলো সংগ্রহ করা যায়, যেটি লিখন আগেই করেছিলেন আর কি, সংগ্রহ করা যায়, এর পদ্ধতি আছে নানান ধরনের। তা যার কাছে যেটুকু আছে, আমরা খান-ই জাহানের সময়কার মুদ্রা কিনা জানি না, কিন্তু বহু মুদ্রার আমি ছবি তুলেছি, এবং আমি এখন আশান্বিত হচ্ছি যেহেতু খান-ই জাহানের টাকশাল ছিল, হয়তো বা তার সময়কার মুদ্রাও আমরা পেতে পারি। এজন্য যার যে অবস্থান আছে, ব্যক্তি উদ্যোগে সেটুকু তিনি সংরক্ষণ করলেই মঙ্গল, আমাদের ইতিহাস বাঁচবে। স্যার, আপনি যেটা বললেন যে তাহলে কি ব্যক্তি পর্যায়ে কি সংরক্ষণের উপায় কোনো আছে কিনা, অথবা এটা পাওয়ার সঙ্গে সঙ্গে অধিদপ্তরকে অবহিত করা দরকার আছে কিনা, মানে এই বিষয়গুলোকে একটু যদি খোলাসা করে আর একটু বলতেন। না, ব্যক্তি কেউ উদ্যোগে যদি পুরাকীর্তি কিছু পায়, পুরাকীর্তি সরকার নিয়ম অনুযায়ী সরকার যে কোনো সময় আপনার কাছে রক্ষিত পুরাকীর্তি নিতে পারেন, কারণ প্রত্নসম্পদ সরকারের, এটা তাদের আইনে আছে। কিন্তু সংরক্ষণের যে বিষয়টা, যেমন আমরা যদি দেখি হাবিবুল্লাহ পাঠান শুরু করেছিলেন ওয়ারি বটেশ্বর যে জায়গা, তিনি কিন্তু ব্যক্তিগত একটা মিউজিয়াম তৈরি করেছেন সরকারের অনুমতি সাপেক্ষে। তবে এই জিনিসগুলো ব্যক্তিগতভাবে, যেমন ধরেন
আমার কাছে যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো কিন্তু আমার সম্পত্তি নয় বা সম্পদ নয়, এটি মিউজিয়ামকে দেওয়া সমীচীন। কিন্তু আপনি যদি মনে করেন যে এই পুরানো জিনিসটি আপনি রাখবেন, তাহলে রাখতে পারেন, আচ্ছা, তবে এই অবশ্যই সেটি আমি একটা 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 আলোচনার সূত্রপাত এখানে ঘটাতে চাই, যদিও আলোচনাটা বিশদ করা সম্ভব নয়। আমি জানি না আর কতটুকু সময় আমরা পাবো। আমি দুটো বিষয় আমার কাছে আজকে মনে হলো, এক হলো খান-ই জাহান প্রসঙ্গটি, আর একটি বিষয় আহ এসে দাঁড়ালো আসলে ওই যে পুঁথির যে বিষয়টি। এবং এটি আসলে আমার মনে হয় যে আরো অনেক দিগন্ত উন্মোচিত করতে পারে, যেহেতু বাংলা গদ্যের চর্চা বা আধুনিক বাংলা গদ্যের সূত্রপাত যে বলা হচ্ছে, সেই ইতিহাসটি বদলে যেতে পারে আমার মনে হয়, যদি সেই 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 আরো ওর সঙ্গে বিশদ গবেষণা ঘটে। আর খান-ই জাহানের সাথে নাম শিলালিপিতে কোথাও আলী সংযুক্ত নাই, অথচ আমরা এই সময়ে এসে তার নামে তো একটা বড় সড়কের নামই খুলনায় বর্তমান আছে, সম্ভবত একটি বিমানবন্দর হতে যাচ্ছে, সেখানেও ওই নাম সংযোজিত হচ্ছে। এই বিষয়টি আরো সচেতনভাবে উচ্চারিত হলে আমরা হয়তো এই প্রমাদের হাত থেকে রেহাই পেতে পারি। সদাশয় সরকার সেটি হয়তো বিবেচনাও করতে পারেন, অথবা খুলনা জনপদের মানুষেরাও বিবেচনা করতে পারেন যে আমরা এই প্রমাদ থেকে বা এই ভুল থেকে বাঁচতে পারি কিনা। সেটিও খুলনা ইনস্টিটিউটের আজকের এই জায়গা থেকে সেই কথাটি অতি মৃদু স্বরে হলেও আজকে উত্থাপন আমরা করতে পারি, যে আমরা এই প্রমাদ থেকে বাঁচি, যে ভুলগুলো আছে, যেগুলো ইতিহাসে ভুল সন্নিবেশিত হয়ে আছে, তা থেকে রক্ষা পাই। এবং বিশেষ করে আমার আগ্রহ, স্যারের কাছে দাবিও থাকবে যে ওই পুঁথিটির গদ্য রীতি বা গদ্যের ধরন নিয়ে আরো কিছু সহায়ক কোনো সূত্র তথ্য যদি পাওয়া যায়, তাহলে এটি একটি বড় কাজ এর সূত্রপাত হবে বলে আমার মনে হয়। ধন্যবাদ। না, এখন আহ, আমরা আমরা দাবি তুলতে পারি, কিন্তু আমাদের ক্ষমতা যেটুকু সেটুকুই কলম পর্যন্ত, এর বেশি আমাদের তো ক্ষমতা নেই। তবে প্রকৃত সত্য উদ্ঘাটন হওয়া উচিত। প্রচলিত সত্য এবং প্রকৃত সত্যের ভিতরে বিস্তর ব্যবধান। মনে রাখতে হবে যে জিনিসটি, ইতিহাস লিখতে পারেন তিনি যিনি মানুষ। ইতিহাস লেখা কিন্তু হিন্দুরও কাজ নয়, মুসলমানেরও কাজ নয়, বৌদ্ধেরও কাজ নয়, খ্রিস্টানেরও কাজ নয়। তাকে নির্বহ একটি ভূমিতে দাঁড়িয়ে তারপরে কলম চালনা করতে হয়। এখন আমাদের যে প্রবণতা, খান-ই জাহান তাকে আলী বানানোর যে চেষ্টা, বা খুলনার জন্ম ইতিহাস আমরা শুনলাম যাচাই বাছাই না করে, আমরা হুজুগে বাতলাম, মিছিল করলাম, মিটিং করলাম, এই সচেতনতা এখানে লিখন রহমান আছেন, নিগার বানু আছেন, খুলনা ইনস্টিটিউট আছে, আমরা বলতে পারি। এর বেশি আমরা কি বা করতে পারি? আমাদের ক্ষমতা কতটুকু বলা ছাড়া। আমরা তথ্য প্রমাণ দিচ্ছি, তথ্য প্রমাণ এখন দুজন মারামারি করছে, করার পরে বললো যে আমি যদি হেরে যাই তাহলে আমার বউকে দেব। আমি সাহিত্যের ছাত্র তো এই জন্য একটু গল্পও করি, শ্রোতারা হয়তো বিরক্ত হয়ে যাচ্ছেন এত একাডেমিক আলোচনা শুনতে গিয়ে। তা বললো যে, বউ বললো যে আমারে দিবা তুমি, তুমি আমাকে এরকম ভালোবাসো? তা বললো আমি হারলে তো তারপরে, আমারে বুঝাবে তো তারপরে, এখন যদি আমি না বুঝি আচ্ছা তাহলে আমাকে বুঝাবে কিভাবে? আমি আগে তো হারবো, তারপরে তো বউ দিতে হবে। আমরা বলতে পারি, শোনা না শোনা তাদের, তবু আমাদের মনে রাখতে হবে পাখি আপন মনে গায়। আমরা তো থেমে থাকবো না, আমরা যে সত্য পাবো সেটাই বলবো। আমাদের কাছে হিন্দু নেই, মুসলমানও নেই, খ্রিস্টানও নেই, কেউ নেই। আমরা সত্যের সাধনা করি, যেহেতু আমরা ইতিহাস করি, এবং সেই যে আমাদের অবস্থান হলো আমরা মানুষ, এবং সেক্ষেত্রে আমাদের ধর্ম হচ্ছে মনুষ্যত্ব। তাহলেই আমরা প্রকৃত ইতিহাস লিখতে পারবো বা অনুসন্ধান করতে পারবো। আচ্ছা, আমরা একদম আলোচনার শেষ দিকে চলে এসেছি। আমি একটা মন্তব্য পড়বো আর একটা প্রশ্ন নেব দর্শকের কাছ থেকে, আর আমার পক্ষ থেকে দুটো ছোট ছোট প্রশ্ন আছে,
সেটি হচ্ছে গিয়ে শঙ্কর মল্লিক স্যার অনেকগুলো মন্তব্য করেছেন, তার থেকে একটা তথ্য আমি একটু নিচ্ছি যে তিনি বলছেন যে সরকারি বিএল কলেজের গ্রন্থাগারের সতীশচন্দ্র মিত্রের উদ্যোগে একটি জাদুঘর করা হয়েছিল, আজ তার কোনো অস্তিত্ব নেই। এইটা আসলে আমরাও জানতাম না। স্যার কি যদি এটা কিছু মন্তব্য করতে চান তাহলে বলতে পারেন। এক কথায় আমার মন্তব্য এটা অত্যন্ত দুঃখজনক। আমাদের পায়ে আমরা কুড়াল মারলাম এবং শঙ্কর মল্লিক আমাদের অনুজ এখন সরকারি বিএল কলেজে কর্মরত, তার কাছে অনুরোধ থাকবে যদি আবার কোনো ভাবে ওই যে মৃত কঙ্কালের উপর এই লাইব্রেরিটি এই জাদুঘরটি দাঁড় করানো যায় তাহলে কিছুটা হলেও আমরা তৃপ্তির নিঃশ্বাস ফেলতে পারবো। আচ্ছা, আর একটি প্রশ্ন এসছে দেবপ্রসাদ বিসমিল, তিনি বলছেন স্যার কয়রার প্রতাপাদিত্য নিদর্শন বিশেষ করে ত্রিকোণ মন্দির বা ত্রিকোণা মুদ্রা নিয়ে কিছু বলবেন, আর পরিমলা দেবীর বিগ্রহ নিয়ে জানতে চাই, যদি সংক্ষিপ্ত করে কিছু বলেন স্যার। এটা তো সংক্ষিপ্ত করে বলতে গেলে তো মুশকিল। এই আলোচনা যেহেতু দেবপ্রসাদের আলোচনা করতে গেলে বিস্তারিত কিন্তু করতে হবে, কারণ প্রতাপাদিত্যের নিদর্শন বিশেষ করে চন্ড ভৈরবের যে ত্রিকোণ মন্দির ছিল, আমরা যখন গত শতকের 90-এর দশকে এই পুরাকীর্তি অনুসন্ধানের কাজ শুরু করি তখন এর 3 কোণা মৃত দেওয়ালের অংশ বিশেষ পাই। একেবারে বলা যেতে পারে শেষ নিঃশ্বাসটুকু ত্যাগ করবে সে সময়ে, অর্থাৎ অল্প হাতখানিকের মতো এই দেওয়াল ছিল চন্ড ভৈরবের ত্রিকোণ মন্দির, এবং এর ভিতরে যে লিঙ্গটি ছিল সেটি ছিল শ্বেত পাথরের বান লিঙ্গ। 1971 সালে এই মূর্তিটি হারিয়ে যায় সতীশচন্দ্র মিত্র সেই সময় সাদা কালো বইয়ে যশোর খুলনার ইতিহাস এই লিঙ্গের একটি ছবি দিয়েছেন, এবং বানলিঙ্গ যেভাবে পূজিত হয় বিস্তারিত এর পূর্বের একদিনের আলোচনায় আমি বলেছিলাম। পরিমলা দেবীর বিগ্রহ এই বিষয়টি খুলনার পুরাকীর্তিতে লেখা হয়েছে। পরিমলা দেবীর এই মূর্তির সঙ্গে নানান ধরনের ইতিহাস জড়িত, এবং ইতিহাস যে মরে না তার উৎকৃষ্ট নিদর্শন হচ্ছে পরিমলা দেবীর বিগ্রহ। কয়েকবার হারিয়ে গিয়েছে, নদীর পানিতে চাপা পড়েছে, কিন্তু শেষ পর্যন্ত এই মূর্তিটি উদ্ধার হয়েছে এবং বর্তমানে এই মন্দিরটি নতুন একটি কপোতক্ষের গর্ভে না হারিয়ে গিয়ে সেখানে পূজিত হচ্ছে। এটি হচ্ছে কয়রাতে পূজিত হচ্ছে পরিমলা দেবীর মূর্তি। বিস্তারিত লিখেছি খুলনার পুরাকীর্তিতে, আজকে সময় কম, আর তো বলাই। আমার একটা ছোট প্রশ্ন আছে স্যার, আমরা আপনার সঙ্গে যখন আলোচনা করছিলাম এই পর্বটি নিয়ে তখন আপনার কথা প্রসঙ্গে জানতে পেরেছি, আমি জানি না এখানে প্রশ্ন করা ঠিক হবে কিনা, তারপরেও আমি মানে সাহস করে বলেই ফেলছি যে আপনার কাছে আপনি যখন গবেষণা করছিলেন তখন আপনি কিছু পুরাকীর্তি নিদর্শন আপনি নানান ভাবে পেয়েছেন, কেউ দিয়ে দিয়েছে সংরক্ষণ করার জন্য অথবা আপনি নিজেও পেয়েছেন। তো এই বিষয়ে যদি দুই একটা বিষয়ে কথা বলতেন, এবং আমাদের জানতে ইচ্ছা করছে যে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি এই পুরাকীর্তি নিদর্শনগুলো নিয়ে যদি বলেন। এক্ষেত্রে অনেকেরই এখন জিজ্ঞাসা, হয়তো আপনাকে লেখেননি কিন্তু অনেকেই জানতে চাইবেন যারা একটু সচেতন, যে এই যে লোকটা কথা বলছে বিজানুর রহমান, সে এতগুলো জিনিস কোথায় পাইল? একজন মানুষের কাছে গেল আর সেকে দিয়ে দিল। ডক্টর লিখন রহমানও এর আগে এরকম একটা প্রশ্ন করেছিলেন। বিষয়টা কিন্তু ওরকম না। আপনি গেলেন, আপনি যতই কেতাদুরস্ত ভদ্রলোক হন, আপনি গেলেন আর একজনের কাছে সংরক্ষিত একটি জিনিস আছে চাইলেন দিয়ে দিল, এমনটি নয়। এক্ষেত্রে আমার ব্যক্তিগত কিছু কৌশল আছে। কৌশলগুলো এরকম যে আমি যে অঞ্চলের কাজ করি, আগে বিভিন্ন অঞ্চলে মানুষের বিশ্বাসযোগ্যতা অর্জন করার জন্য সেই অঞ্চলে কিছু বন্ধু বান্ধব থাকে। এই অঞ্চলেই তো আমি বেড়ে উঠেছি। ধরেন বাগেরহাটের কাজ করছি, বাগেরহাটের উপজেলায় আমার বন্ধু না থাকলেও অনেক অঞ্চলে আমার সচেতন বন্ধু আছে। তা তারা সন্ধান দেন, এবং সন্ধান দেওয়ার পরে যাদের কাছে এই পুরাকীর্তি আছে, প্রথমে
আমার কাজ হবে তাদের বিশ্বাসভাজন একজন ব্যক্তি হওয়ার। সেক্ষেত্রে আমি কিছু পদ্ধতি অবলম্বন করি। এর আগে দেখা গিয়েছে যে বহু জায়গায় আমরা গিয়েছি, তারা কোনো দলিল দস্তাবেজ বা তাদের কাছে রক্ষিত সামগ্রী তারা দেখাতে চান না এই কারণে আমার আগে যারা গিয়েছে তারা ওইটা নিয়েছে গবেষণা করতে, কিন্তু গরু আর ফিরে আসেনি। গবেষণা শব্দ একটু ব্যঙ্গ করেই বললাম, অর্থাৎ ওইটা নিয়ে গিয়েছে আর ফেরত দেয় না। সেক্ষেত্রে আমি যে কৌশল অবলম্বন করি, আমার তথ্য প্রযুক্তির যন্ত্রপাতিগুলো অত্যাধুনিক না হলেও আধুনিক। আমি যে ক্যামেরা ব্যবহার করি, আমি যে রেকর্ডার ব্যবহার করি, এবং তাদের বলি যে আপনার যে দলিল দস্তাবেজ বা মুদ্রা বা দ্রব্য সামগ্রী মূর্তি যা আছে, এটা আমি কোনো জায়গায় নিয়ে যাব না, আপনি শুধু আমাকে দেখাবেন, আমি ছবি নেব অথবা আপনার কথা শুনবো, রেকর্ড করব। এতে করে কাজ হয়, তারা দেখছে যে আমার জিনিসটা তো নিচ্ছে না, তাহলে আমি দেখাবো না কেন। আবার সব ক্ষেত্রে যে বের করবে এমন না, পুরাকীর্তির সঙ্গী হতে চায় অনেকেই। যেমন এখানে একটা মন্তব্য দেখলাম দেবপ্রসাদকে আমি সরাসরি কোনোদিন দেখিনি, কিন্তু বহুবার ফেসবুকে সে লিখেছে যে সে আমার পুরাকীর্তির সঙ্গী হতে চায়। আমার শিক্ষক লিখন রহমান চিনবেন, বিশ্ববিদ্যালয়ের নাম করা শিক্ষক ডক্টর হাবিব রহমান স্যার বলেছেন যে তুমি যখন এই পুরাকীর্তি করতে যাও আমার একটু সাথে নিও। এখন এই সমস্ত জ্ঞানী, উদ্যমী, উৎসাহী মানুষ সব ক্ষেত্রে যে আমি নেব মাঠ পর্যায়ের কাজ করতে গিয়ে এমন নয়। কেন নয়? এবং এখানে ধরেন সৈয়দ নিগার বানু আছেন বা লিখন রহমান আছেন, তারা কিন্তু জ্ঞানে ভালো, কিন্তু তথ্য সংগ্রহে ভালো কিনা সেটা কিন্তু আমি জানি না। এবং এক্ষেত্রে আমার কিছু কৌশল আছে। আমি নেব জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আবুল আলম, বর্তমানে খুলনায় কর্মরত, একজন ব্যাংক অফিসার সিদ্দিকুর রহমান, তার কাজ কি? সিদ্দিক ঝগড়া বাঁধাতে পটু। আমরা আগে তথ্য নেই যে এই মসজিদ কে দেখাশোনা করছেন, কাগজপত্র কার কাছে আছে, এই পুরানো মসজিদ ধরেন শুনলাম যে হাজী সাহেব আর গাজী সাহেবের কাছে। সিদ্দিক গিয়ে হাজী সাহেবকে বলবে, আরে গাজী সাহেব বলছিল হাজী সাহেব কিসের হাজী, ও নাকি জমি জমা সব ফাঁকি দিয়ে নেয় মসজিদের। গাজী সাহেব তো রাগ করবেন, আরে ও কি ও বললো হবে, আমার কাছে কাগজ আছে। আমরা তো ওইটাই চাই। কাগজ বের করলো, আমার ক্যামেরা চোখ মেলে তাকালো, আমার রেকর্ডার কথাগুলো রেকর্ড করা শুরু করলো। ওই একই কথা তিনি আবার হাজী সাহেবকে গিয়ে বলবেন, যে কথা গাজীকে বলছেন সেই কথা হাজীকে বলছেন। ফলে দুই পক্ষের কাগজপত্র যা, সেগুলো কিন্তু আমরা পেয়ে গেলাম। এছাড়া পুরানো দলিল দস্তাবেজ, এটা আগেই বলেছি যে ভালোবাসার আনন্দ, যে কাজে কষ্ট বেশি যত, তাতে আনন্দ তত বেশি। পিঠ দলিল দেখে দেখে আচার্য প্রফুল্ল চন্দ্রের 25 পুরুষ উদ্ধার করতে পেরেছিলাম। সে রাত্রি ঘুম আসেনি, কেননা আমার বংশ তালিকা আমি সর্বোচ্চ অনেক চেষ্টা করার পরে 6 পুরুষ পর্যন্ত পেয়েছি। দলিলের পরে দলিল জমি আসছে, এবং আচার্য প্রফুল্ল চন্দ্রের 25 পুরুষ যখন আমি বংশলতিকা তৈরি করতে পারলাম, ঘুমানো কি সম্ভব? এখন এগুলো হচ্ছে কাজের আনন্দ। এই তথ্য যাচাই বাছাই না করে সেটি লেখাও যেমন সহজ নয়, আবার পাওয়াটাও কঠিন। এই যে কথাটা, ওই যে বামন বিষ্ণু যেটি দেখলেন, এই বামন বিষ্ণুর ছবি তোলার জন্য একদিন পাইকগাছায় থাকতে হলো, কারণ যে কাকিমা বিধবা পুজো করেন যিনি, ওই কাকিমা কোনো মতেই ওখানে কাউকে যাইতে দেবেন না, হিন্দুদের। আর আমি তো মুসলমান, ভাইপোর সঙ্গে খাতির করলাম, রাত্রি সেখানে থাকলাম। থাকার পরে কাকিমা স্নানে গিয়েছেন, আমি ওই ল্যাপা মন্দিরের মেঝেতে উঠে কোন রকমে মোজা পরিহিত অবস্থায় ক্যামেরা চালিয়েছি মন্দিরের ভিতরে গিয়ে 2-3 বার ভয়ে ভয়ে। তারপর ওই বামন বিষ্ণুর ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা গেলেই কিন্তু ওইটা উদ্ধার করতে পারবেন না। সেটা ভাইপোর সঙ্গে খাতির করে কৌশল করেছিলাম, এবং ভাইপো তখন, আমি যখন ওই যে মোজা পায়ে গিয়েছি
ছাপ ছাপ কাদা সদ্য লেপা মন্দিরের, মাটির মন্দির, সেই কাদা আমার মোজার সঙ্গে লেপটে গিয়েছে। ভাইপোর তখন প্রাণ অষ্টগত বলা যায়। ভাইপো তখন দেখলাম তাকিয়ে যে মন্দিরের মেঝে লেপছে, কারণ কাকিমা স্নান সেরে এসে যদি দেখে মন্দিরে ভাইপো গিয়েছে, আর আমি তো মুসলমান, তারপরেও কিন্তু আমরা ওই মূর্তির বামন বিষ্ণুর একটা ছবি সংগ্রহ করতে পেরেছি। এখন তো সবাই দেখলেন। এইভাবে নানান ভাবে কৌশল অবলম্বন করতে হয়। খুবই ইন্টারেস্টিং, মানে যে আপনি যত কষ্ট করে এই কাজগুলো করেছেন, আসলে তার সুফল এখন আমরা ভোগ করছি। লিপিবদ্ধ বইটা দেখি আমরা সঙ্গে সঙ্গে তথ্যগুলো পেয়ে যাচ্ছি, ছবিগুলো পেয়ে যাচ্ছি। আসলে কাউকে না কাউকে শুরু করতে হয়। স্যার, হয়তো আপনি এই কাজটা শুরু করেছেন। আমার তরফ থেকে প্রায় আমার মানে শেষ প্রশ্ন আমি করব, তারপরে লিখন ভাই হয়তো কোনো কথা বলবেন। স্যার, আমি জানতে চাচ্ছি যে আমরা খুলনা ইনস্টিটিউট খুবই সদ্য কাজ শুরু করেছি, এবং আমরা যখন কাজ শুরু করলাম তখন দেখলাম যে খুলনা নিয়ে তথ্য উপাত্ত এগুলো অনেক আছে, কিন্তু কোনটা যে ঠিক আর কোনটা যে ঠিক নয় সে যাচাই বাছাই করার মানুষও নাই। সে অর্থে আমরা যখন আপনাকে পেলাম গবেষক হিসেবে, আপনার তথ্য সমৃদ্ধ যে বইগুলো আছে সেগুলো তো খুবই ভালো। আমি একটু বলতে চাই যে, মানে লিখন ভাইয়ের অনুমতি নিয়ে, যে খুলনা ইনস্টিটিউটকে আপনি কি ধরনের সহায়তা করতে পারেন, অথবা আপনার যদি কোনো পরামর্শ থাকে আমাদের জন্য, তাহলে আমরা খুবই উপকৃত হব। এটাই আমার পক্ষ থেকে শেষ প্রশ্ন। খুলনা ইনস্টিটিউট আমাদের বিবেচনায়, অবশ্য ভালো শব্দটি আপেক্ষিক, আমাদের বিবেচনায় যতদিন ভালো কাজ করবে আমরা তো আছি। এই যে কাজটি কথা আপনারা বলছেন, লিখন রহমান এবং আপনি আসলেন, আমি কি একবারও না করেছি বা আমার সাহায্য সহযোগিতা পাননি এমনটি বলতে পারবেন? আপনারা ভালো কাজ যেটি করবেন, ভালো কাজের সঙ্গে সব সময় আমি এবং আমরা, এই যে শঙ্কর মল্লিক আপনাকে একটি কমেন্ট করলেন, সে আমাদের অনুজ ছোট ভাই, ভালো কাজের কথা বললে সবাই তো দৌড়ে যায়। আমরা যাব যতদিন আপনারা ভালো কাজ করবেন, যেখানেই করবেন। কিন্তু যদি দেখি আপনাদের ভিতরেও, আমাদের যদি মনে হয়, অবশ্য আগেই বলে নিয়েছি ভালোর সংজ্ঞাটি আপেক্ষিক, আমার কাছে যেটি ভালো আপনার কাছে সেটি কালো হতে পারে। তবে সার্বিক অর্থে ভালো সমস্ত কাজের সঙ্গে আমরা আছি। আমি একা নই, আমার কিছু বন্ধু বান্ধব আছে, তাদের কাজই হলো বাড়ির ভাত খেয়ে বনের মোষ তাড়ানো, মোষ না পাইলে ছাগল তাড়ায়, তবু ভালো কাজের পিছে তারা দৌড়ায়। যদি খুলনা ইনস্টিটিউট চায় এরকম সাহায্য সহযোগিতা, আমরা করব, এবং করার অনেক কিছু আছে খুলনার জন্য। আসলেই কেউ সেইভাবে কাজ করে বলে আমার মনে হলো না। আমি ঢাকায় চাকরি করতাম, সেখান থেকে খুলনায় এলাম, এবং খুলনায় আমার বেড়ে ওঠা বলা যেতে পারে, অনেকটা হয়ে ওঠা, কারণ আমার ছাত্র জীবন কেটেছে এখানে। কিন্তু আসার পরে দেখলাম এই মফস্বল শব্দের অর্থ যে অঞ্চলের মানুষ ফসল ফলায়, তা যারা ফসল ফলায় তাদেরও এক ধরনের গুণ আছে। কিন্তু আমি এখানের কিছু কিছু বুদ্ধিজীবীদের সঙ্গে মিশে দেখলাম যে শ্রী শ্রী অনুকূল চন্দ্রের ঠাকুরের কথা তখন মনে আছে, মুখে আছে কামে নাই সেই বিদ্যার মুখে ছাই। কথা আমরা বলি অনেক বড় বড়, কিন্তু আসলে কাজ করার বেলায় করি না। খুলনা ইনস্টিটিউট যদি কাজ করে তাহলে আমরা থাকবো না কেন? আমরা অবশ্যই তাদের সঙ্গে আছি। এবং খুলনা ইনস্টিটিউট আপাতত এই যে মহৎ চিন্তা সার্বিক বিষয়ে যদি আপনি একটু কথা বলেন। অবতারণা করেছে, এজন্যই ধন্যবাদ খুলনা ইনস্টিটিউট। আমার সব শেষে আমার যে কথা, ধন্যবাদ তো আমরা অনুষ্ঠানের মধ্যে দিয়েছি, প্রথমে দিয়েছি, শেষেও দিতে হচ্ছে। অত্যন্ত আমার কাছে মনে হয়েছে মনোগ্রাহী উপস্থাপনা এবং বিষয়টি, এবং খুবই কমিউনিকেট করেছে। আমার সাথে তো করেছি, আমি আশা করি দর্শক শ্রোতার সাথে এটা খুবই কমিউনিকেটিভ ছিল। এবং বিষয়টির গুরুত্ব আমার মনে হয় যে মানুষের মধ্যে এই গুরুত্ব সম্পর্কে মানুষের মধ্যে এক ধরনের সচেতনতা তৈরি হবে, যেটি আসলে মূল আকাঙ্ক্ষা। কারণ আমরা জানিও না যে কত শত নিদর্শনাদি হয়তো আজকের এই সময়ের মধ্যেই ওইভাবে একটি শিলালিপি যেরকম ভাবে
খুঁচে খুঁচে তোলা হয়েছে আর কি। এই ধরনের কাজে অনেক সময় তার কিছু নেগেটিভ ইম্প্যাক্টও পড়তে পারে। সেই সংক্রান্ত সচেতনতা জনপদে দরকার। যদি আমরা সেইভাবে কাজগুলো করি, কোনো একটি জায়গায় আমরা পরিদর্শন করি, স্যার যেভাবে যেই ভঙ্গিতে যেই কৌশলগুলো নিয়ে কাজ করেছেন, আমি বিশেষত এই বিষয়টা সম্পর্কে আমি জানতে চেয়েছিলাম যে যেই কাজ করবেন তার অসাবধানবশত একটা পদক্ষেপে হয়তো ওই নিদর্শনাদি চিরদিনের জন্য হারিয়েও যেতে পারে আর কি। অতএব সেখানে খুবই সচেতনতার সাথে একটি জনপদের এ ধরনের নিদর্শনাদি সংরক্ষণের সম্মিলিত উদ্যোগটা দরকার। মানুষের মধ্যে সেই সচেতনতা সৃষ্টি করা দরকার। তাহলে আমাদের আজকের এই সেশনটি আসলেই মানে অর্থপূর্ণ হয়ে দাঁড়াবে, কারণ আমরা জার্নিটা বুঝতে চেয়েছি। নিদর্শনাদি তো পুস্তকে লিপিবদ্ধই আছে এবং সেগুলো যিনি আগ্রহী উৎসাহী তিনি সেটি পাঠ করে নিতে পারেন, কিন্তু এটা একটি জার্নি পুরাকীর্তি সংরক্ষণের এবং তা দিয়ে আমার ইতিহাস ঐতিহ্য অনুসন্ধান কেন প্রয়োজন সেটিও স্যার বলেছেন, যে সেখানে আমার অন্যান্য যে পরিচয়, আমার যে আঞ্চলিক পরিচয়, ধর্মের পরিচয়, আমার রাজনৈতিক পরিচয় গুরুত্বপূর্ণ নয়, আসলে মনুষ্যত্বের বা মানুষ পরিচয়টি গুরুত্বপূর্ণ। তাহলে ইতিহাস সংরক্ষণের একটি আকাঙ্ক্ষা মানুষের মধ্যে তৈরি হবে। ইতিহাস নিয়ে তখন রাজনীতিকরণের বিষয়টি থাকবে না, যে এই ইতিহাস আমাদের জন্য গ্রাহ্য, এই ইতিহাস আমাদের জন্য অগ্রাহ্য, এই যে মানে বিভক্তি, এই ডিকোটমিটি মানুষের চিন্তায় থাকবে না। অনেক শিক্ষিত মানুষের মধ্যেও এগুলো আছে, প্রচলিত আছে, যে হিন্দুদের এই সমস্ত বিষয় আমাদের কেন ধারণ করতে হবে, অথবা মুসলমানদের এই বিষয় কেন আমাদের আসলে বাঙালি সংস্কৃতির মধ্যে অন্তর্ভুক্ত হতে হবে। এই নিয়ে মানে বাদানুবাদের শেষটাই মানে আমাদের কি বলা যায় যে পণ্ডিত জনের মধ্যে এবং বিভিন্ন আলোচনার মধ্যে। সেক্ষেত্রে উনি যে একটা সহজ এবং সরল সুর প্রতিধ্বনিত করলেন, আমি নিজে মুগ্ধ। এবং এই আলোচনাটি আমার মনে হয়েছে যে সবার কাছে সেইভাবে পৌঁছবে। স্যারকে অজস্র ধন্যবাদ, নিগারকে ধন্যবাদ আমাকে সংযুক্ত করার জন্য, দর্শক শ্রোতাদের ধন্যবাদ। তবে আমি বিদায় নেবার আগে স্যারের কাছে একটি অনুরোধ করব যে স্যার, যেহেতু আপনি এবার খুলনার পুরাকীর্তি নিয়ে আলোচনা করলেন, কিন্তু যেহেতু বৃহত্তর খুলনা যদি বলি, তাহলে সাতক্ষীরার পুরাকীর্তি নিয়ে আপনি আর একদিন একটা সেশনে আমাদের সঙ্গে আসবেন এবং এই বিষয়ে আপনার কথা বলবেন। সেটা আমি আগেই আপনাকে আমন্ত্রণ জানিয়ে রাখছি। স্যার, আপনি যদি শেষ কিছু কথা বলতে চান। বাগেরহাট নিয়ে কেন নয়? বাগেরহাটে বই নেই তাই? না, বইয়ের আগে হলে তো সেটি আরো মানে আকর্ষণীয় হবে, প্রকাশিত হওয়ার আগে যদি আলোচনা হতে। সবচেয়ে ধনী প্রত্নতত্ত্ব মানে রিচ আর্কিওলজি কিন্তু বাগেরহাটের আর কি। বাগেরহাটের আমরা এখন কাজ করছি। এখন হলো এটা আলোচনা করা যাবে, কোনো সমস্যা নেই, এবং আলোচনা দিয়ে যদি একজন মানুষকেও আমরা সচেতন করতে পারি সেটাই তো অনেকে হলো না, কিন্তু একজন মানুষ যদিও আমাদের কথা শোনেন, কম কি, সেটা মন্দ নয়, এবং সেই প্রাপ্তির আনন্দ তো অনেক। খুলনা ইনস্টিটিউটকে ধন্যবাদ, অনেক সময় নষ্ট করে তারা এই আয়োজন করেছে, এবং এই আয়োজনের জন্য নিগার বানু তিনি অনেক পরিশ্রম করেছেন, বারবার আমার সঙ্গে যোগাযোগ করেছেন, এবং আমি চেয়েছিলাম যে তাদের অনুষ্ঠানটা খুব ভালো হোক, এবং তাদের এই কাজ করতে গিয়ে ব্যক্তিগতভাবে আমি লাভবান হয়েছি, কারণ নতুন একটি প্রবন্ধ লিখেছি খুলনা নামের বিভ্রান্তি বিষয়ে। এটি নতুন একটি কাজ হলো। তাদের এই কাজটি যদি না করতাম তাহলে ওই লেখাটা হয়তো হতো না। খুলনা ইনস্টিটিউট এগিয়ে যাক, এবং বললাম ভালো কাজের জন্য আমরা সবসময় আছি। খুলনা ইনস্টিটিউট ভালো কাজ করুক, তাদেরকে স্যালুট। স্যার, শুধু আমরা নই, দর্শকরা কিন্তু আপনার কথা আরো শুনতে চায়। এই যে মোনালিসা পৃথা, উনি শুধু আমেরিকা থেকে বলছেন যে আমরা স্যারের কথা আরো শুনতে চাই। তার ফলে স্যার, ভবিষ্যতে আপনি অবশ্যই আমাদের আমন্ত্রিত অতিথি হিসেবে আসবেন, এবং আপনার যে পরামর্শ থাকবে খুলনা ইনস্টিটিউটের সাথে, আপনি আমাদের সঙ্গে আছেন, আমরা এটাই ধরে নিচ্ছি, এবং আশা করছি ভবিষ্যতে আরো ভালো কাজ আমরা করতে পারবো। শুধু দর্শক যারা আজকে আপনারা আমাদের এই অনুষ্ঠানে
যুক্ত হয়েছেন, মন্তব্য করেছেন, প্রশ্ন করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। হয়তো আগামী মাসে এরকম কোনো চমকপ্রদ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। শুভরাত্রি।